Yes, sir. Yes, sir. Yes, sir. Very good morning. আচ্ছা আমরা তো লাস্ট ক্লাসে আমরা কিছুটা করেছিলাম রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন অবধি। তো আজকে আমরা বেসিক্স অফ ইলেকট্রিসিটি ক্লাসে আবার তারপর থেকে শুরু করব। ওই সেম পিপিটিটাকেই আমি শেয়ার করব যতটা হয়েছিল তারপর থেকে। তো আমরা স্টার্ট করছি। তোমাদের একটা কথা বলি, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে যখন আমি ক্লাস নেব, তো তোমরা আমাকে জিজ্ঞেস করবে, চুপ থাকবে না। কারণ ক্লাসটা যত বেশি ক্লাসের মধ্যে আমাদের মধ্যে কমিউনিকেশন হবে, যত ইন্টারাকশন হবে, তত তোমাদের ভিউজ গুলো ক্লিয়ার হবে, তত তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। ঠিক আছে? তো সেটা তোমরা বলবে। कोई भी दिक्कत हो, कोई भी प्रॉब्लम हो क्लास करने के टाइम पर, अगर कोई क्वेश्चन आया मन में तो बेझिझक उसको क्वेश्चन करना। ठीक है? ठीक है। सो राइट नाउ आई एम शेयरिंग द पीपीटी। Is it visible? দেখা যাচ্ছে? Yes, sir. Yes, Yes, sir. Okay, okay, Yes, sir. Yes, sir. okay, okay. তো এইগুলো আমাদের আলোচনা হয়েছিল। We have already discussed about that. So आज कुछ नया सीखने को मिलेगा। Sorry. Okay. তো আজকে আমরা এইখান থেকে শুরু করব আমাদের next part of basic of electricity. So you can see here there are two image, দুটো ইমেজ আছে, दोनों ইমেজ है यहाँ पर। क्या है इसमें देखो, ये वाला जो इमेज है, এখানে যে ইমেজটা আছে, so that is the flow of current. It indicates the flow of current. এটা দিয়ে আমরা flow of current টা দেখতে পাচ্ছি। And that is the flows of electrons. Okay, so কারেন্ট যেদিকে ফ্লো করবে ইলেকট্রনটার অপোজিট দিকে ফ্লো করবে, এটা আমরা জানি কনভেনশনালি। অ্যাকচুয়ালি ইলেকট্রনের যে আধান বা ইলেকট্রনের যেটা আমার পোলারিটি, সেটা কি আমার অ্যাকচুয়ালি নেগেটিভ। তো সেই জন্য কি হচ্ছে, ইলেকট্রন যেদিকে ফ্লো করবে ধরে নেওয়া হবে কারেন্ট তার অপোজিটে ফ্লো করছে। অ্যাকচুয়ালি দ্য ফ্লো অফ ইলেকট্রনস ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রিক চার্জেস or flow of electric current, but the এখানে যে সাইনটা দেখছি মানে আধানটা দেখছি সেটা কি নেগেটিভ। তাহলে আমরা যদি এরকম ভেবে নিই যে একটা নেগেটিভ কিছু ধরলাম, আমি তোমাদের বললাম ये इमेजिन करो कि तुम 10 किलोमीटर पीछे चला गया, इसका मतलब क्या है, मतलब -10 किलोमीटर आगे गया। আমি যদি এইভাবে ভাবি তোমরা 10 কিলোমিটার পেছন দিকে যাচ্ছ, এটা কি আমি বলতে পারি যে তুমি তার মানে -10 কিলোমিটার সামনের দিকে এগোচ্ছ? এটা কি বলা যায়, হ্যাঁ কি না? Yes, sir. ঠিক এইটাই আমরা এখানে করতে চাইছি। অ্যাকচুয়ালি কনভেনশনালি দ্য ফ্লো অফ ইলেকট্রনস ইজ দ্য ইলেকট্রিসিটি অর ইলেকট্রিক কারেন্ট, বাট যেহেতু তার সিম্বলটা বা সাইনটা নেগেটিভ, তাই জন্য আমরা ধরে নিচ্ছি কি কারেন্ট যেদিকে ফ্লো করছে ইলেকট্রন তার উল্টো দিকে ফ্লো করছে। যদি ইলেকট্রনের জায়গায় প্রোটন ফ্লো করতো তাহলে কিন্তু আমরা ডিরেকশনটাকে একই ধরতাম। তো এবার আসছি কি, সো ইলেকট্রিসিটি ইজ আ ফ্লো অফ ইলেকট্রনস অ্যারাউন্ড আ সার্কিট, যে কথাটা আমি এক্ষুনি বললাম। সো ইলেকট্রিসিটি ইজ আ ফ্লো অফ ইলেকট্রনস অ্যারাউন্ড আ সার্কিট। তো একটা সার্কিট মানে কি, সার্কিট ইজ আ ক্লোজ লুপ। সো the flow of current is the effect and the cause is the potential difference. If there is a potential difference between source and load is occurred, then there is a current is flowing through the source to load. अगर एक सर्किट के अंदर
जो करंट का फ्लो होता है वो क्या होता है, उसका वजह क्या है, पोटेंशियल डिफरेंस। अगर पोटेंशियल डिफरेंस होगा तो करंट फ्लो करेगा। तो मतलब cause is the potential difference and flow of current is the effect, and closed circuit means a closed loop, a closed path. তো এটা আমাদের একটা বেসিক সার্কিট বা আমরা রেজিস্ট্যান্স বুঝলাম, বেসিক সার্কিট বুঝলাম। এবারে আস্তে আস্তে আমরা একটু ডিপের দিকে আস্তে আস্তে যাব। So what is voltage? So voltage is the pressure from an electrical circuit power source that pushes charged electrons through a conducting loop, enabling them to do work such as illuminating a light. এখানে যে কথাটা বলা আছে এসব বোঝার খুব বেশি দরকার নেই, সিম্পল ভাবে ভাবো। এই বইয়ের কথা বুঝবে অবশ্যই, বইয়ের কথা লিখতে অবশ্যই হবে, কিন্তু আগে আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। দেখো আমি আগেই তোমাদের বলেছি, আই হ্যাভ অলরেডি টোল্ড দ্যাট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইজ দ্য কজ। সো পোটেনশিয়াল ডিফারেন্স আমি আগের দিন এটাও তোমাদের বলেছিলাম যে স্থিতিশক্তি আর গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জির সঙ্গে আমরা এই ভোল্টেজ আর ফ্লো অফ কারেন্টটাকে তুলনা করতে পারি। সো পোটেনশিয়াল এই যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ দ্য স্থিতিশক্তি আর গতিশক্তি, কিভাবে তুলনা করতে পারি? যদি একটা স্থিতিশক্তি, ধরো আমরা একটা ঢিল বা একটা ইটের টুকরোকে 1 তলা থেকে 10 তলায় নিয়ে গেলাম, তার মানে কি এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হলো, দ্য কাইনেটিক এনার্জি স্টোরড, एंड যখন আমি উপর থেকে নিচের দিকে ফেললাম তো क्या होगा, उसमें पोटेंशियल एनर्जी आएगा, তখন ওর মধ্যে কি হবে, পোটেনশিয়াল এনার্জি আসবে। এটা এই ব্যাপারটাই আমরা কিন্তু ভোল্টেজ আর কারেন্টের ক্ষেত্রে ভাবতে পারি। So if the potential difference between high potential and low potential occurred, then the current will flow through the circuit. So that means if the potential difference increased, then the flow of current is also increased. So if we compare the potential difference with the kinetic energy, then the flow of current is obviously the potential energy. তার মানে কি, যত স্থিতিশক্তি বাড়বে তত যেরকম গতিশক্তি বাড়ছে, যত পোটেনশিয়াল ডিফারেন্স বাড়বে তত কারেন্ট ফ্লো বাড়বে। তার মানে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করছে, কারেন্টকে ফ্লো করতে সাহায্য করছে। তার মানে কি, একটা কারেন্টটা কি, ধরো একটা জলের স্রোত যাচ্ছে জলের পাইপের মধ্যে দিয়ে, তাহলে এটা কি, একটা প্রেসার। তার মানে এই পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ কি করছে, ইলেকট্রনকে ফ্লো করার জন্য যে ইলেকট্রিক স্ট্রেস, এটার অ্যাকচুয়াল টেকনিক্যাল নাম হচ্ছে ইলেকট্রিক স্ট্রেস, এই ইলেকট্রিক স্ট্রেসটা প্রোভাইড করছে কে, পোটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ। and for that very reason the current will be flowing through the closed path or closed loop, that is circuit. তার মানে কি, আমরা বেসিক্যালি কি দেখছি, যে ভোল্টেজ ইজ দ্য প্রেসার মিন্স কোনটা, যেটার জন্য ইলেকট্রনটা ফ্লো করতে বাধ্য হচ্ছে, ঠিক আছে। what is current is the rate at which electron flow first a point in a complete circuit as its most basic, that is current equals to flow. মানে কি, যেটা ইলেকট্রনটা ফ্লো করছে এই প্রেসারের জন্য, দ্যাট ইজ দ্য কারেন্ট। এবার এই কারেন্ট কতক্ষণ ফ্লো করবে, যতক্ষণ না দুটোর পোটেনশিয়াল ডিফারেন্স সমান হচ্ছে। হাই পোটেনশিয়াল এন্ড লো পোটেনশিয়াল, এই দুটোর ডিফারেন্স যতক্ষণ না সমান হচ্ছে। মানে কি, এই যে ধরো ঢিলটাকে আমি 10 তলা থেকে 1 তলায় ফেললাম, ঢিলটা কতক্ষণ পড়বে, যখন একদম 1 তলায় এসে পড়বে। তার মানে যখন দুজনের মধ্যে লেভেল ডিফারেন্স 0, ততক্ষণই কি হবে, আমার কারেন্টটাও ফ্লো করবে। তো এটা একদম বেসিক জিনিস, এই আইডিয়াটা মাথার মধ্যে সবসময় ঠিক করে নাও যে ভোল্টেজ হচ্ছে কজ আর ফ্লো অফ কারেন্ট হচ্ছে এফেক্ট। ভোল্টেজ না থাকলে কারেন্ট কখনোই ফ্লো করবে না। ভোল্টেজ মানে কি, দুটো জলের ট্যাঙ্ক যদি ধরে নিই, একটা জলের ট্যাঙ্কে জল ভর্তি, একটা জলের ট্যাঙ্কে জল খালি, তাহলে ওই ভর্তি ট্যাঙ্ক আর খালি ট্যাঙ্কের মাঝখানে যদি একটা পাইপ লাগাই, তাহলে ওই ভর্তি ট্যাঙ্কটা হবে হাই পোটেনশিয়াল বা সোর্স। যদি আমি ইলেকট্রিক্যাল সার্কিটের সঙ্গে তুলনা করি, if we compare these two tank with the electrical circuit, so the filled tank is the source and the empty tank is the load. So যতক্ষণ দুটোর মধ্যে লেভেল ডিফারেন্স না সমান হচ্ছে জলের, ততক্ষণই জল ফ্লো করবে পাইপের মধ্যে দিয়ে, কারেন্টও ঠিক তাই, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের ভোল্টেজ আর কারেন্টের বেসিক নলেজ। সেটা এসি হোক ডিসি হোক যাই হোক না কেন, এখানে আমরা ডিসি নিয়ে পড়ছি কারণ এসির ব্যাপারটা এক্ষুনি আমরা আসবো না।
কারণ এসিটা বোঝার জন্য আমাদের যেটা দরকার, এসি যে ভোল্টেজ জেনারেশন বা ইএমএফ জেনারেশন, সেটার জন্য আমাদের জেনারেটর বুঝতে হবে। আর তাছাড়া আমরা কিন্তু এসি কনসেপ্টটা বুঝতে পারবো না। তো সেই জন্য আমরা এসিটা এক্ষুনি ঢুকবো না, ইট ইজ মোর ডিফিকাল্ট টু আন্ডারস্টুড। তো টু আন্ডারস্ট্যান্ড, তাহলে আমরা কি করব, প্রথমে আগে ডিসিটা নিয়ে আলোচনা করি। কারণ একটা কথা তোমরা মনে রাখবে, যে যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে তিনটে কম্পোনেন্ট থাকে। There are various types of component in electrical circuit. Some are active component and some are reactive component, some are passive component. Actually এই active, reactive, passive এই যে কথাগুলো আমরা বলছি, যেমন আর মানে এরকম ব্যাপারটা না, অ্যাক্টিভ কম্পোনেন্টও বলা যেতে পারে, আবার অ্যাক্টিভ এলিমেন্টও বলা যেতে পারে। প্রথমত যে কোনো সার্কিটে দুটো এলিমেন্ট থাকে, অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট, and this passive element can be classified into two categories, that is the active component and reactive component. এই যে passive element is the skeleton of a circuit. Passive element গুলোকে বলা হয় একটা সার্কিটের skeleton, যেগুলো কি resistance, inductance, capacitance. In case of DC circuit, only the resistance component, that is the passive component, is present. शुधुमात्र जो DC सर्किट होगा उसमें सिर्फ रेजिस्टेंस रहेगा, और ये कैपेसिटर और इंडक्टर का जो वैल्यू, मतलब डीसी में अगर तुम लगाओगे उसका वैल्यू ऐसे जीरो शो करेगा, मतलब वो कोई सर्किट में ऐसे कोई काम नहीं करेगा, मतलब सर्किट में वो एज ए कंपोनेंट रहेगा पर कोई काम नहीं करेगा। तो इसलिए डीसी में ये जो कैपेसिटर और इंडक्टर यूज नहीं होता है, सिर्फ रेजिस्टेंस का वैल्यू रहेगा। इस रेजिस्टेंस को कहते हैं एक्टिव कंपोनेंट। एक्टिव कंपोनेंट मींस जिसमें पावर लॉस होता है। मतलब पावर लॉस मतलब क्या, देखो हम लोग क्या करते हैं, इलेक्ट्रिकल पावर को सेंड करते हैं। আমরা কি করি, আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারকে সেন্ড করি। সো হোয়াট ইজ দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার? ইলেকট্রিক্যাল পাওয়ার মিন্স P equals to V into I, that is equals to I into R into I. V equals to I into R into I, that is equals to I square R. So according to Joule's law, I square R proportional to H if the time is constant. তার মানে কি, বেসিক্যালি সার্কিটের মধ্যে যে হিট প্রডিউসড করছে, সার্কিটের মধ্যে I square R proportional to 8 মানে H মানে কি হিট প্রডিউসড হচ্ছে, যে কম্পোনেন্টের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য হিট প্রডিউসড হচ্ছে, দ্যাট কম্পোনেন্ট ইজ দ্য রেজিস্টিভ কম্পোনেন্ট, দ্যাট মিন্স রেজিস্টার। I square R, R means the resistor, so that is the active component. অ্যাক্টিভ কেন বলছি, আমরা এনার্জি কনভার্সেশনটা দেখতে পাচ্ছি বা ফিল করতে পাচ্ছি বা মেজার করতে পাচ্ছি, হাউ মাচ হিট ইজ প্রডিউসড, উই ক্যান মেজার, উই ক্যান এবল টু মেজার দ্যাট, সো ইটস আ অ্যাক্টিভ কম্পোনেন্ট। এই জন্য এটাকে আমরা বলছি কি অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর প্যাসিভ মানে কি, যারা আছে সার্কিটে, এসির ক্ষেত্রেও এই রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনটেই থাকতে পারে। এই ডিসিতে আমার ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের কোনো ভ্যালু নেই, এসিতে কিন্তু এদের ভ্যালু আছে। এরা কিভাবে কি করে, এরাও কারেন্টকে বা ভোল্টেজকে অপোজ করে, যেরকম রেজিস্ট্যান্সও কারেন্টকে অপোজ করে, সেরকম আমার এসিতে কিন্তু ইন্ডাক্টরও কারেন্টকে অপোজ করে, বাট এ কোনো পাওয়ার লস হয় না এর মধ্যে, বা কোনো I square R লস হয় না, কোনো এনার্জি কনভার্সেশন হয় না, সো ইট ইজ রিঅ্যাক্টিভ। এটা ইমাজিনারি, ও রয়েছে, ও কারেন্টকে অপোজ করছে, কিন্তু ও কোনো রকম ভাবে হিট প্রডিউসড করছে না, তো সেই জন্য ওগুলো রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বলে। তাই যাই হোক, এগুলো আমরা বিস্তৃতভাবে আলোচনা করবো এর পরে, যখন তোমরা পরের সেমিস্টারে যাবে তখন এই সব পেপারটা আসবে তোমাদের। তো যাই হোক, সেগুলো আমি এক্ষুনি বলছি না। আর প্যাসিভ কম্পোনেন্ট বলতে কি, যারা নিজেরা কোনো কাজ করতে পারে না, মানে এই ধরো রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এরা তো নিজেরা, তুমি একটা সার্কিটে ধরো, একটা সার্কিট ধরো, তোমার বাড়িতে একটা ল্যাম্প আছে, ভালো করে শোনো, খুব সিম্পল ভাবে ভাবো, কঠিন করে কিন্তু ভাববে না। কোনো জিনিস কঠিন করে ভাবলে প্রথম থেকেই সাবজেক্টে একটা ভয় ঢুকে যায়। যদি কোনো কোয়েশ্চেন মনের মধ্যে আসে, আমাকে কোশ্চেন করবে, কেউ চুপ থাকবে না। যদি মনে হয় এখন মনে করতে পারছি না, পরেও যদি আসে, আমাকে ফোন করতে পারো, বা যাই হোক তোমরা যেভাবে হোক, নেক্সট ক্লাসে হোক, যখনই হোক তোমরা আমাকে জিজ্ঞেস করো। কারণ যত তোমরা কোয়ারিজ করবে, তত কি হবে, আমিও আমার ভেতর থেকেও জিনিসটা বেরোবে। ধরো আমি একটা কিছু জিনিস হয়তো ওই সময় বলিনি, হয়তো বলার প্রয়োজন পড়েনি, কিন্তু তোমরা বললে হয়তো আমি তখন বুঝলাম যে হ্যাঁ তোমাদের এটা প্রয়োজন আছে জানা, বা তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে। যাই হোক, যেটা বলছি, ধরো তোমার বাড়িতে একটা বাল্ব আছে, আগের দিনই বলেছি বাল্ব কি একটা রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স, তার মধ্যে টাংস্টেন থাকে, টাংস্টেনটা কি হয়, গরম হয়ে গিয়ে জ্বলে যায়, তাই জন্য বাল্বটাকে জ্বলতে দেখি।
তো এই যে বাল্বটা, এটা তো রেজিস্ট্যান্স, একটা হাই রেজিস্ট্যান্স বাল্বের মধ্যে আছে। তো বাল্বটাকে যদি তুমি ইলেকট্রিক্যাল সাপ্লাই বা একটা ব্যাটারি বা একটা প্লাগ পয়েন্টে যদি তুমি কানেক্ট না করো, তাহলে কি বাল্বটা জ্বলবে? একা একা জ্বলতে পারে বাল্বটা? ইলেকট্রিসিটি সাপ্লাই দিলেই তো জ্বলবে বাল্বটা। হ্যাঁ আচ্ছা, তার মানে কি এই বাল্বটা হচ্ছে একটা প্যাসিভ কম্পোনেন্ট, মানে এই রেজিস্ট্যান্সটা একটা প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ মানে ও নিজে কাজ করতে পারে না। ওর মধ্যে যদি আমি কোনো অ্যাক্টিভ কম্পোনেন্টকে কানেক্ট করি, তখনই ও কাজ করতে পারবে। এই অ্যাক্টিভ কম্পোনেন্টটা কে? এই অ্যাক্টিভ কম্পোনেন্টটা হচ্ছে সোর্স। ইট মে বি ব্যাটারি, মে বি এসি সোর্স, যে কোনো সোর্স, ঠিক আছে। এছাড়াও অনেক রকম অ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে, যেমন ট্রানজিস্টর, ডায়োড, এগুলো অ্যাক্টিভ কম্পোনেন্ট। এগুলো নিজে নিজে কাজ করতে পারে, বাট এগুলো আমরা এখানে আলোচনা করবো না, এগুলো ইলেকট্রনিক্স এর জিনিস। এক্ষুনি আমাদের এগুলো বললেও তোমরা বুঝবে না। তো কিন্তু বেসিক্যালি আমরা এখানে এই সার্কিটটা, যে সার্কিটটা এখানে আঁকা আছে বা দুটো সার্কিট, এই সার্কিটের মধ্যে তার মানে অ্যাক্টিভ কম্পোনেন্ট কে? অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে এই ব্যাটারিটা, আর প্যাসিভ কম্পোনেন্ট কে? এই বাল্বটা বা এই লোডটা। সোর্সটা হচ্ছে অবভিয়াসলি, সোর্স ইজ অলওয়েজ an active component and load is always a passive component. কিন্তু এই যে কথাটা বললাম, load is always a passive component in case of DC। এছাড়া অন্যান্য ক্ষেত্রে, এসির ক্ষেত্রে কিন্তু মানে অ্যাক্টিভ কম্পোনেন্টকে আমরা লোড হিসেবে ইউজ করতে পারি, সেটার কারণটা আলাদা, সেটা প্রসেসটা আলাদা। বাট এই সার্কিটের ক্ষেত্রে আমরা বলছি কি, লোডটা এখানে কি প্যাসিভ কম্পোনেন্ট, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স or রেজিস্টার, দ্যাট ইজ দ্য বাল্ব or incandescent lamp which is connected in series with the battery, ব্যাটারির সঙ্গে সিরিজে কানেক্ট করা আছে। আর এটা একটা কি, সুইচ। তাহলে এটা গেল আমাদের বেসিক একটা সার্কিট, ভোল্টেজ, কারেন্ট, অ্যাক্টিভ কম্পোনেন্ট, প্যাসিভ কম্পোনেন্ট, এই ব্যাপারে একটা আইডিয়া। নেক্সট আসছি আমরা আর্থিং। ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টপিক, আর্থিং। আচ্ছা, আর্থিং এর নাম শুনেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন করি। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে হয়তো অনেকেরই এটা হয়েছে, আমার তো হয়েছে, সেই জন্য বলছি। আচ্ছা, তোমাদের বাড়িতে হয়তো অনেকেরই ডেস্কটপ আছে। আচ্ছা, ডেস্কটপ যখন তোমরা অপারেট করো, কখনো কি এরকম হয়েছে ডেস্কটপের সিপিইউ তে হাত দিয়েছো, হালকা হালকা শক লেগেছে? হয়েছে? এটা এটা আমি যেই জন্যই জিজ্ঞেস করলাম, 10 জনের মধ্যে একজনের এটা হয় এই সমস্যাটা, প্রত্যেকের। এটা হওয়াটা খুব ন্যাচারাল। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে there is lack of earthing, lack of proper earthing। মানে আমি আগে একটু বলি আর্থিং ব্যাপারটা। ধরো ইলেকট্রিসিটি ভুলে যাও, ইলেকট্রিক কারেন্ট ভুলে যাও, সব ভুলে যাও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভুলে যাও। ধরো একটা জলের পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, এবারে জলের পাইপটা কোনো জায়গায় একটা ফুটো হয়ে গেল, তার পাশ দিয়ে ধরো, এবারে জলের পাইপটা তুমি ধরো হাত দিয়েছিলে, এবার জলের পাইপটা যদি ফুটো হয়ে যায়, তাহলে কি হবে? তোমার হাতে এসে জলটা লাগবে। তাহলে হাতে এসে জলটা লাগবে, এবারে জলটা হাতে এসে লাগলো স্যার, বুঝলাম। এবার তুমি কল্পনা করে নাও যে এই ধরে নাও, আচ্ছা হাত বাদ দাও, ধরো একটা জলের পাইপ, সরু জলের পাইপ, তার মধ্যে দিয়ে জল যাচ্ছিল, সেই জলের পাইপটা ফুটো হয়ে গেছে। পাশে একটা মোটা জলের পাইপ ছিল, কোনোভাবে ওই জলের পাইপের সঙ্গে কি হয়েছে, ওই জলের পাইপটার যে ফুটোটা কানেক্টেড হয়ে গেছে। তাহলে যে জলটা যাচ্ছিল সরু পাইপটার মধ্যে দিয়ে, সব জলটা কোথা দিয়ে যাবে? তখন মোটা পাইপের মধ্যে দিয়ে যাবে, কারণ জল যেখানে বেশি মোটা পাইপ হবে, জল তো সেখান দিয়ে যাবে, মানে যেখানে বাধা কম, জল সেখান দিয়ে যাবে, তাই তো? ঠিক আর্থিং ব্যাপারটা এরকম। ধরো একটা কন্ডাক্টর, তোমাদের আগে একটা কথা বলি, কিছু জিনিস আমরা অনেক ক্ষেত্রে ভুল বলি। এখন থেকে জিনিসগুলো একটু কনসেপচুয়ালি ঠিক করার চেষ্টা করবে। এই যে আমরা কথায় কথায় বলি না, কন্ডাক্টর 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 মানে কি? যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তাই তো? এটাই কন্ডাক্টর। আবার দেখবে আমরা আরেকটা কথাও বলি, ওয়্যার, বলি তো, ওয়্যার, তার, বলি WIRE, ওয়্যার। হ্যাঁ স্যার। এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। হয়তো আমরা এই ডিফারেন্সটা বলি না, বা আমরা টেকনিক্যালি অতটা গভীরে যাই না, ডিপলি আমরা অ্যানালিসিস করি না। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়্যার এন্ড কন্ডাক্টর? ওয়্যার means there is single core is present. Single core মানে কি? What do you mean by single core? If there is one conductor, মানে if there is one conductor, মানে একটাই তার আছে। If there is one, একটাই তার, একটাই কন্ডাক্টিভ ওয়্যার আছে, যার বাইরে কি আছে? একটা ইনসুলেশন আছে, দ্যাট ইজ আ ওয়্যার। এবারে ওয়্যার কি করে বুঝবে কোনগুলো ওয়্যার? দেখবে ছোট ছোট, তোমরা অবশ্য দেখেছো কিনা আমি জানি না, ব্রেড বোর্ড তোমরা হয়তো কানেকশন করোনি, যাই হোক, মানে যেখানে দেখবে তারের মধ্যে, ইনসুলেশনের মধ্যে
ऐसे अगर तुम देखोगे तो इंसुलेशन के अंदर एक ही तार रहता है, एक ही सिंगल तार रहता है, उसको हम वायर कहते हैं। ठीक है, वायर मतलब इंसुलेशन बाहर में होगा, पीवीसी इंसुलेशन हो सकता है, और रबर जनरली पीवीसी इंसुलेशन ही होता है, वो पॉलीविनाइल क्लोराइड से इंसुलेशन किया जाता है, ये इंसुलेटिंग मटेरियल है। उसके अंदर अगर एक ही कंडक्टिव वायर रहे तो उसको हम वायर कहते हैं। WIRE वायर मींस जहां पर एक ही कंडक्टर रहता है, और कंडक्टर मींस देखो मैं एक ही कंडक्टर रहता है ऐसे कह रहा हूँ क्योंकि उसका अलग से कोई नाम नहीं है। যেখানে ধরো একটাই তার আছে, তার বাইরে একটা ইনসুলেশন, দ্যাট ইজ ওয়্যার। এবারে ধরো যেখানে বান্ডেল অফ তার আছে, ওয়্যার আছে, বান্ডেলস অফ ওয়্যার মানে অনেকগুলো সরু সরু তার যেগুলোকে একসঙ্গে একটার সঙ্গে একটাকে জড়ানো হয়েছে বা একটার সঙ্গে একটাকে বান্ডল করা হয়েছে, এবং বাইরে একটা ইনসুলেশন আছে। There is single insulation is provided that the outer section of the bundled wire, that is known as conductor. দুটোর পার্থক্য কি এক্ষুনি বুঝবে না, কিন্তু এটুকু জেনে রেখে দাও যে wire is only used for DC circuit and conductor is only used for AC circuit. We cannot use wire in case of AC circuit. আমরা wire কে কখনো AC সার্কিটে ইউজ করতে পারি না। করা গেলে কি হবে, এসি সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে তার ভ্যালুটা অনেক কমে যাবে। ওয়্যারের মধ্যে দিয়ে যদি আমরা ওয়্যারকে যদি এসি সার্কিটে কানেক্ট করি তাহলে কি হবে, দ্য ফ্লো অফ কারেন্ট উইল বি মিনিমাইজড, দ্যাট ইজ কল্ড দ্য স্কিন এফেক্ট। তাকে স্কিন এফেক্ট বলে, এটা এক্ষুনি বুঝবে না, স্কিন এফেক্ট বোঝার আগে অনেক কিছু বোঝার আছে। আমি জাস্ট বলে দিলাম যে আমরা কন্ডাক্টর যে কথাটা বলি, এবার বাড়িতে দেখবে যে ওয়্যারিং এর তার হয়, সে তারটা কেমন হয়, ওয়্যারিং এর তারটা দেখবে একটা বান্ডল কন্ডাক্টর হয়, বাঞ্চ কন্ডাক্টর হয়। মানে বাড়িতে যেহেতু আমাদের এসি সাপ্লাই, এখানে কিন্তু আমরা ওয়্যার ইউজ করতে পারবো না। ওয়্যার ইউজ করলে কি হবে, শুধুমাত্র কন্ডাক্টরের আউটার সেকশন দিয়ে, মানে ওয়্যারের আউটার সেকশন দিয়ে কারেন্টটা ফ্লো করবে, ইনার সেকশন দিয়ে ফ্লো করবে না। ঠিক আছে, ইনার সেকশন দিয়ে এসি কারেন্ট ফ্লো করে না তারে, শুধুমাত্র আউটার সেকশন দিয়ে ফ্লো করে, এটাকে বলা হয় স্কিন এফেক্ট। কিন্তু যদি বান্ডেল বা বাঞ্চ কন্ডাক্টর ইউজ করি সেক্ষেত্রে দেখা যাবে কি, ধরো আমি তোমাদের ছোট্ট করে মানে আমি ডিটেলে টেকনিক্যাল কারণটা আমি বলবো না, কারণ বললেও বুঝতে পারবে না, কারণ তোমরা এখনো ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স ইম্পিডেন্স ব্যাপারগুলো জানো না, আর জানাটা সম্ভবও না, ওগুলো পরে জানবে। আমি শুধু এটুকু বলি যে ধরো একটা তার আছে, সেই তারের শুধু বাইরের দিক থেকে, শুধু আউটার সেকশন, শুধু তার পরিধি, অনলি দ্য পেরিমিটার, এইটুকু জায়গা দিয়ে কারেন্টটা ফ্লো করে এসি কারেন্ট। তারের ইনার ক্রস সেকশন দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে না, এসি কারেন্ট পারে না ফ্লো করতে। ডিসি কিন্তু পারে, ডিসি কিন্তু টোটাল এরিয়া অফ ক্রস সেকশনের মধ্যে দিয়েই ফ্লো করে। তাহলে ধরো তুমি আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা তার আছে যে তারটার এরিয়া অফ ক্রস সেকশন সাপোজ 10 মিলিমিটার স্কোয়ার, 10 মিলিমিটার স্কোয়ারের একটা তার আছে। তো সেই তারটার শুধুমাত্র আউটার সেকশন দিয়ে এসি কারেন্ট ফ্লো করবে, ইনার সেকশন দিয়ে ফ্লো করবে না। তাহলে এই ইনার সেকশনটা তো বেকার, ইনার সেকশনটা তো রাখা না রাখা সমান। So why we are using the inner section of the conductor? Because no current is flowing through the inner part of the conductor or the inner section of the conductor or inner section of the wire, sorry. এবারে যদি আমরা এই 10 mm স্কোয়ার তারটাকে যদি ধরে নিই যে ধরো 10 খানা 1 mm স্কোয়ারের তার, সরু সরু 1 mm স্কোয়ারের তার 10টা একসঙ্গে যদি বান্ডেল করি তাহলে সেটাও তো 10 mm স্কোয়ারই হয়, yes or no? If we bundle 10 numbers of 1 mm square, তাহলে এটাও 10 mm স্কোয়ার হবে। সো এই যদি 10 mm স্কোয়ার ওটা হয়, এবার প্রতিটা 1 mm স্কোয়ার যে তার আছে, প্রত্যেকটা 1 mm স্কোয়ারের তারের আউটার সেকশন দিয়ে কারেন্ট ফ্লো করবে, প্রতিটা আলাদা আলাদা তার। তো তাহলে কি হবে, তার তো ইনার সেকশনটা খুব ছোট, 1 mm স্কোয়ার যদি 10টা তার হয় তাহলে প্রতিটারই প্রত্যেকটা আলাদা আলাদা কন্ডাক্টর, আলাদা আলাদা ওয়্যার। সো অ্যাকর্ডিং টু দ্য রুলস প্রতিটার বাইরে দিয়ে কারেন্ট ফ্লো করবে, আউটার সেকশন দিয়ে, টোটাল ফ্লো অফ কারেন্টটা ইনক্রিজ করবে। এবার এটাকেই বলা হয় স্কিন এফেক্ট, মানে অনলি স্কিনের উপর দিয়েই, কন্ডাক্টরের স্কিন মানে আউটার সেকশন, স্কিনের উপর দিয়েই এসি কারেন্ট ফ্লো করে, যার জন্য আমাদের বাড়িতে আমরা বাঞ্চ বা বান্ডেল কন্ডাক্টর ইউজ করি। কারণ কি, বাড়িতে এসি সাপ্লাই, যাতে শর্ট সার্কিট না হয়। হ্যাঁ যাতে মানে হ্যালো স্যার, আমি একটা যদি কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার বলছি তাহলে মানে বেশিরভাগ বাড়িতেই তো মানে খুঁটি থেকে যে লাইনগুলো আসে ওগুলো তো একটা ওয়্যারেই আসে। না না, একটা ওয়্যার হয় না, ওটাকে দেখে তোমার একটা মনে হয়, ওটাকে বলা হয় এসিএসআর কন্ডাক্টর।
অ্যালুমিনিয়াম কন্ডাক্টর উইথ স্টিল রিনফোর্সমেন্ট। ওটা দেখতে একটা তারেরই মতো, ওটার মাঝখানে একটা স্টিলের একটা পাত থাকে। সেটা কেন থাকে? কারণ যেহেতু ওটা তো আউটার সেকশনে আছে, কারেন্ট মানে বাড়ির বাইরে, তো ঝড় বৃষ্টি হতে পারে, হাওয়া হতে পারে, যাতে তারটা না কেটে যায়। তাই স্টিল একটা রিইনফোর্সমেন্ট থাকে এবং তার উপরে কি হয়, তারগুলো জড়ানো থাকে। ওটার নাম হচ্ছে এসিএসআর কন্ডাক্টর। এবার জেনারেলি আমাদের বাড়িতে যে তারটা ঢোকে বাইরে, ওটাকে বলা হচ্ছে তোমার সার্ভিস কানেকশন। সেটা কি থাকে, সেটা এখন জেনারেলি যা হচ্ছে, এখন ওটাকে আর মানে বেয়ার্ড মানে আনইনসুলেটেড থাকে না, ইনসুলেশন করা থাকে উপরে। ভেতরটায় দেখলে তুমি ওটা হাত দিতে যেও না, কিন্তু ভুল করেও ভেতর দেখতেও যেও না কেউ। আমি বলছি বলে কেউ দেখতে যেও না, কারণ ওখানে হাত দিলে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যাবে। তাই কিছু করার দরকার নেই, দূর থেকে যদি দেখতে পাও, দেখবে ওটা বান্ডেল করা আছে। যেগুলো দেখবে এমনি তারগুলো যাচ্ছে আমাদের পোলের ওপর দিয়ে, ঠিক আছে, ওই পোলের ওপর দিয়ে যে তার যাচ্ছে, ওখানে মানে যদি তোমরা, ওগুলো হচ্ছে 400 ভোল্ট, মানে দুটো দুটো ফেজের মধ্যে থাকে 400 ভোল্ট, ঠিক আছে। আর ফেজ টু নিউট্রাল যেটা আমাদের বাড়িতে আসে, সেটা থাকে 230 ভোল্ট। এগুলো ক্যালকুলেশন আছে, এগুলোর প্রসেস আছে, এগুলো নিয়ে এক্ষুনি আলোচনা করলে বুঝবে না। কিন্তু তোমার যেটা কোয়েশ্চেন সেটা আমি বলছি, দূর থেকে যদি দেখো, দেখবে ওখানে বাঞ্চ করা আছে। দেখবে তারটা কিন্তু একটা তার না, দেখবে গোল গোল করে ঘোরানো আছে। লক্ষ্য করে দেখেছো এরকম গোল গোল করা থাকে? না না স্যার, মানে আমি যেটা বলছি যেটাকে কেবিল বলে, মানে কেবল তো সবটারই কেবল। কেবল না, একটা না। একটা আরেকটা টার্ম। তুমি কি কোন তার বলছো বলো তো? ইলেকট্রিকের বলছো নাকি তোমাদের ওই কেবল লাইনের তার বলছো? মানে কেবিল লাইনের না, ইলেকট্রিকেরই, যেটা পোল থেকে আসে আমাদের বাড়িতে, সেটার কথাই বলছি। সেটা তো হ্যাঁ। একটা লাইনেই আছে। না না, একটা লাইন দেখে তোমার মনে হচ্ছে লাইন তো একটাই, তার একটাই, কিন্তু ওর ভেতরে বাঞ্চ করা আছে, বান্ডেল করা আছে। ওটা তো ইনসুলেটেড কন্ডাক্টর, তুমি দেখে বুঝতে পারবে না বাইরে থেকে। ওর ভেতরে থাকে একটা স্টিল, স্টিলের ওপরে কি থাকে, তারটা জড়ানো থাকে, বেশ কিছু বাঞ্চ বা বান্ডেল, ঠিক আছে। ওটাকে বলা হয় এসিএসআর, ওটার ফুল ফর্ম হচ্ছে এসিএসআর। তুমি কি রকম তারটা দেখেছো বলো আমাকে? তারের বাইরে রাবার ইনসুলেশন আছে একটা, হ্যাঁ, তার বাইরে রাবার আছে। ওই রাবার আছে, আমরা তো ভেতরটা ওটা আইসিএসআর থাকে। এসিএসআর ছাড়া আমরা আর কখনোই ডিস্ট্রিবিউশন লাইনে এসিএসআর ছাড়া অন্য তার ইউজই হয় না। এবার আগে হতো কি, বেয়ার কন্ডাক্টর দিত, কিন্তু বেয়ার কন্ডাক্টর দিলে যেটা হয়, অ্যাক্সিডেন্টের প্রবণতা প্রচুর ভাবে থাকে। এবং ওখানে অ্যাক্সিডেন্ট হলে তো বাঁচানো যাবে না কাউকে। 400 ভোল্ট যদি তোমার দুটো ফেজ কানেক্টেড হয়ে যায়, ফেজ নিউট্রালি বাড়িতে আসে ঠিক আছে, কিন্তু লাইনের তো দুটো ফেজ থাকে। আর 230 ভোল্ট হলেও, ফেজ নিউট্রাল 230 ভোল্ট হলেও কারেন্ট খুব হাই ওখানে। কারণ পুরো আমাদের ধরো বাড়িতে আফটার মিটার বক্স, ডিস্ট্রিবিউশন বক্স, কারেন্টটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে আলাদা আলাদা সাব সার্কিটে, কিন্তু যখন প্রথম লাইনটা ঢুকছে সেখানে কারেন্ট খুব হাই, কারেন্ট অনেকটাই হাই, এবং ভোল্টেজ তো 230 ভোল্ট, কারেন্ট হাই, তার মানে পাওয়ারটা অনেকটা বেশি হাই। তাহলে ওখানে ওই জন্যই কি করা হয়, যেহেতু বাড়িতে ঢুকছে সার্ভিস কানেকশন, সেই জন্য ফর প্রোটেকশন এখন ওই ইনসুলেশন দেওয়া হয়, রাবার ইনসুলেশন দেওয়া হয় বা পিভিসি ইনসুলেশন দেওয়া হয়। তো ওগুলো সবই এসিএসআর কন্ডাক্টর। তোমার বাইরে থেকে দেখে তুমি তুমি ঠিকই বলেছো, এসিএসআর কন্ডাক্টর বাইরে থেকে দেখলে মনে হয় একটাই তার, কিন্তু ওটার ভেতরে কি থাকে, স্টিলের একটা পার্ট থাকে, স্টিল। ওই তুমি স্টিলটাকেই দেখতে পাচ্ছ, কিন্তু কিন্তু স্টিলের ভেতরে জড়ানো রয়েছে তারগুলোকে। ওই স্টিলটা কেন আছে এই বাইরে? আবার অনেক সময় যেটা হয়, আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো। তুমি বলতে চাইছো আর্মার্ড কয়েল। তোমার যে যে তারটা ঢুকেছে, সেই তারটার বাইরে একটা কালো রঙের একটা ইনসুলেশন আছে, তাই তো? আর তার ভেতরে একটা চকচক চকচক করে এরকম কিছু স্টিল টাইপের আছে কি? না স্যার, আপনি যেটা বলছেন ওটা মনে হয় কেবিল লাইনের কথা বলছেন। আমাদের মানে যেটা আছে ওটা আমি হচ্ছে দুটো। কেবল লাইন টাইপ ব্যাপারটা না, আমি তা বলছি না। তোমাদের বাড়িতে, প্রত্যেকেরই বাড়িতে দেখবে একটা এরকম একটা লোহার একটা বড় উঁচু মতো জায়গা থাকে, সেখানে দেখবে ইনসুলেটর লাগানো থাকে, সেইখানে এসে তারটা লাগানো হয়, তো দেখেছো তো সেটা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই, হ্যাঁ ওইখানে তারটা লাগানো হয়েছে, তারটা কালো রঙের তার, বাইরেটা চকচক চকচক করছে, তাই তো? হ্যাঁ স্যার দেখেছি। আচ্ছা, এইবারে যেটা হয়, তুমি যেটা বলছো আমি বুঝেছি। দু রকম কেবল ইউজ করা হয়। আর একটা যেটা হয়, এটা তোমাদের কি মানে নতুন কি তার চেঞ্জ করেছে নাকি পুরনো? না স্যার, নতুনই, মানে নতুন তো। হ্যাঁ, নতুন, এই জন্য আমি কোশ্চেনটা জিজ্ঞেস করলাম। ওটাকে বলে আর্মার্ড কেবল। আর্মার্ড কেবল জিনিসটা কি, ওই, শুনে রাখো ভালো করে। প্রথমে হচ্ছে একটা স্টিলের রেইনফোর্সমেন্ট থাকবে, স্টিলের বাইরে থাকবে কি তোমার তার, তুমি দেখতেও পাবে না। তার বাইরে একটা আর্মারিং থাকে, আর্মারিং মানে কি বড় টাইপের। এটা বেসিক্যালি ইউজ করা হয় আন্ডারগ্রাউন্ড কেবলে। আবার সিএসসি লাইনে তো সবই ইউজই হয় আর্মার্ড কেবল। এখন আমাদের ডাব্লিউবিএসসি-ডিসিএল ও ইউজ করা হচ্ছে। এর কারণটা কি, ওটা মেকানিক্যাল প্রোটেকশনের জন্য। ধরো ঝড় হলো, বৃষ্টি হলো, কোনোভাবে তারটার উপর আঘাত লাগলো,
তারটা কোনো রকম ভাবে কাটবে না। ওটাকে বলা হয় আর্মার্ড কেবল। দেখলে মনে হবে একটা মোটা তার, তাই তো, কিন্তু ওর ভেতরটায় সেকশন করা আছে। ওটা বাইরের কোটিং, ওটা কিন্তু কন্ডাক্টর নয়, কিন্তু ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, কারণ ওটা স্টিল। তাই জন্য ওই স্টিলের আর্মারিং এর বাইরে আবার কি করা হয়, একটা ইনসুলেশন দেওয়া। বুঝতে পারলে কতগুলো হলো? প্রথমে একটা স্টিল, তারপর তার, তারপর আবার একটা স্টিল, তারপরে হচ্ছে ওই কন্ডাক্টরটা, মানে ওই বাইরে ইনসুলেশনটা, এটা আর্মারিং। কিন্তু এসি মানে সেখানে কোনোভাবে সিঙ্গেল ওয়্যার ইউজ করা যাবে না। সে যত কম ভোল্টেজই হোক আর যত বেশি ভোল্টেজই হোক, সেখানে ইউজ করতে হবে বান্ডেলড অর বাঞ্চ কন্ডাক্টর, না হলে স্কিন এফেক্ট হবেই। নাহলে আমরা টোটাল কারেন্ট যেটা আমরা পাঠাচ্ছি সেই কারেন্টটা কখনোই রিসিভিং এন্ড মানে যেখানে লোড আছে সেখানে আসবে না। বুঝতে পারলে কথাটা? Yes, sir. আর্মারিং থাকতেই পারে কেবলে, আর্মারিংটা থাকে আর্মার, ARMOUR। আর্মার মানে কি, বর্ম। এটা জেনারেলি হয় আন্ডারগ্রাউন্ড কেবলে, কারণ আন্ডারগ্রাউন্ড কেবলটা কি হয়, মাটির তলায় থাকে। তো এবার ধরো মাটিতে ধরো কেউ মানে চাপ পড়ছে, যাতে কেবলের কোনো রকম ভাবে ক্ষতি না হয়, ওটা দামি কেবল অনেক। এবার তুমি যে কেবল কিন্তু লাইন স্যার, বলছো, হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার হুম, বলছি আর্মার্ড কেবল তো মানে মাটির নিচে এমনি প্যানেলেও তো ইউজ করে, এলটি প্যানেল, করে তো, এইচভিএসসি প্যানেলে এখন করে ইউজ তো, করে এলটি আর্মার্ড প্যানেলে কেবল, করে, হ্যাঁ হ্যাঁ করে তো। কারণটা কি, প্যানেলে এইচভিএসসি কেন ইউজ প্যানেলে করা ইউজ হয়? করে, ইউপিএস ইউজ করে, কারণ ওই এবারে দাঁড়াও, মানে কেবলটা তো প্রশ্ন, গরমও দাঁড়াও দাঁড়াও হয়। দাঁড়াও তারপর হ্যাঁ স্যার বলুন। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটা কথা বলতে দাও। এই যে তুমি ইয়েস যে স্যার, ইয়েস বলছো স্যার, স্যার আর্মার্ড বলুন। কেবল, হ্যাঁ আর্মার্ড কেবল, হ্যাঁ স্যার, এখানে একটা কথা হ্যাঁ আছে, এই যে এলটি প্যানেল এসটি প্যানেল বলছো, নট অনলি আর্মার্ড কেবল, শুধু আর্মার্ড কেবল ইউজ করলে হবে না কিন্তু, আর্মারিং এর সঙ্গে না আরো স্যার, কিছু যেরকম প্রপার্টি কস্ট থাকে। থাকে তার উপরে ডিপেন্ড হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ ও তো এইসব থাকে এইসব সেটা, টার্ম এবারে এইগুলো আর্মার্ড টার্ম কেবলও গুলো ইউজ, হয়, কপারও এই হয়। টার্ম গুলো, আমার কথা শোনো, শেষ করতে দাও। এই টার্ম গুলো ইউজ করবে না আজকের পর থেকে। এই যে বললে কি গজ না কি একটা বললে না, না, গজ বললাম না, কি বললে বলো? আমি বললাম যে কপারও ইউজ করে আর এও তো ইউজ করে, এলটি প্যানেল, এইচভিএসসি প্যানেল, এগুলো তো মেন কেবল থেকে, মেন প্যানেল থেকে এখানে নিয়ে আসে, মানে কারেন্টটাকে ইয়ে করার জন্য ফ্লোরে তার ওটাকে কি ইউজ বলে, করে আর্মার্ড ওটার কেবল। নাম কি? আমি আমি তোমার যেটা বলছি ওটার নাম কি? একটা কথা শোনো, তোমরা হয়তো অনেকে কাজ করো, ভেরি গুড, তোমরা অনেকে কাজ করো, ভেরি গুড, বাট তোমরা কিছু টার্মস ইউজ করো, দিস টার্মস আর নট প্রপারলি টেকনিক্যাল, এই টার্ম গুলোকে ইউজ করবে না। বুঝতে পারছো? এই জন্য তো সে জয়েন করলাম ইঞ্জিনিয়ারিং। এক্স্যাক্টলি। হ্যাঁ স্যার, বেশ হ্যাঁ কিছু স্যার। টার্ম আছে যে টার্ম গুলো টোটালি নন টেকনিক্যাল টার্ম, যেমন তুমি যেটা বলছো ওটার নাম হচ্ছে ওকে স্যার। কি, ক্রস লিঙ্ক, ক্রস XLPE। লিঙ্ক। হ্যাঁ, ক্রস ইয়েস স্যার, লিঙ্ক ইয়েস স্যার, ওটার নাম, এক্সএলএপি। XLP। ওকে তো স্যার। এই যে টার্ম গুলো, এইগুলোকে ইউজ করবে আস্তে আস্তে। এবং তুমি যে জানো, এটা আমার খুব ভালো লাগলো, তুমি ব্যাপারটা জানো। আর্মারিং কেন ইউজ করা হয় বলো তো? ওখানেও তো সেই একটা ক্ষতি হওয়ার চান্স থাকে না, প্যানেলে টানা হচ্ছে যদি কোনো রকম ভাবে মেকানিক্যাল ড্যামেজ হয়। আর ওখানে কি হয়, তারগুলোকে তো কারণ বেন্ড করা ট্রের হয়। উপরে যখন নিয়ে যায় স্যার, ল্যাডার ট্রের উপর দিয়ে যখন নিয়ে যায়, ওটা ওর ঘষরানকে ওপরের যে এটা থাকে ইনসুলেশন, ওটা ইয়ে হয়ে গেলে ওর আর্মারটা একদম কেবলটাকে ইয়ে আর্মারটা রাখে, নষ্ট আর হয়ে ওটা যায়, খুব একদম গরম একদম। হয়। হ্যাঁ, আর এটা কি গরম হয়, লোড বেশি লোডের হয় থাকে। মেনলি না স্যার। তারপর হ্যাঁ, ধরো লোড ওটাকে বেশি বেন্ড দেখো। করা হয়, ওটাকে বেন্ড করা হয়, হ্যাঁ, এই ব্যান্ড সমস্ত করা হয় কারণ, কেবল এখানে। হ্যাঁ বেন্ড করা হয়। তো যাই হোক, তো এই সমস্ত কারণগুলোর জন্য ওখানে আর্মারিং করা হয়। যাই হোক, আমি মোটামুটি আশা করি তোমরা থ্যাংক ইউ বুঝেছো স্যার। যেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, স্যার, এবং হ্যাঁ থ্যাংক ইউ। তুমি তো কাজ করো মানে তুমি জানোই যে এসিতে কিন্তু কোনো সময় আমরা মানে বান্ড বা বান্ডেল কন্ডাক্টর ছাড়া অন্য কিছু ইউজ করি না, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার, এই জন্য শুনছিলাম, আপনি বলছিলেন শুনছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো তোমার এবার দেখো, তুমি কাজ করো, তুমি জিনিসগুলো জানো, কিন্তু তুমি এমনি অনেকটা এগিয়ে রয়েছো। এবার যেটা করতে হবে কি, তোমাকে টেকনিক্যাল প্রপার নামগুলোকে জানতে হবে, প্রপার অ্যাপ্লিকেশন বা এগুলো জানতে হবে। যাই হোক, এবার আমি আলোচনায় চলে আসি। তো ওকে, আর্থিং, আলোচনা আছে। Yes, okay. হ্যাঁ, আর্থিংটা কেন করা? মেনলি আর্থিং করা হচ্ছে আমরা যেখানে কোনো কিছুকে অপারেট করছি, কোনো একটা কিছুকে যেখানে আমরা অপারেট করছি, আমরা হাত দিচ্ছি বা আমরা সেটাকে অপারেট করছি, সেখানে যাতে আমরা আমাদের হিউম্যান বডিটাকে প্রোটেক্ট করতে পারি ইলেকট্রিক শকের হাত থেকে, সেই জন্যই আর্থিং করা। কারণ কি, যদি কোনো জায়গায় লিকেজ হয়, এই যে কথাটা বললাম, জলের পাইপটা ফুটো হয়ে গেল, মোটা জলের পাইপের মধ্যে দিয়ে জল চলে গেল, ঠিক যদি ধরো আমি একটা আনইনসুলেটেড কন্ডাক্টরে হাত দিই, তাহলে যদি কন্ডাক্টরের থেকে আমার বডি রেজিস্ট্যান্সটা কম হয়, জেনারেলি কমই হয়, তাহলে কারেন্টটা কি হবে? কারেন্ট সবসময় ঠিক জলের মতো, যে পাথের রেজিস্ট্যান্স কম তার মধ্যে দিয়ে ফ্লো করে, তখন ও আর তারের মধ্যে দিয়ে যাবে না, আমার বডির মধ্যে দিয়ে চলে যাবে। এবং আচ্ছা, তোমাদের মাইকটা কেউ অন করে আছো, মিউট করে দাও।
নয়েজ আসছে। আচ্ছা, তাহলে কি হবে, সেখান দিয়ে যাবে এবং আমার শক লাগবে। তো এর জন্য আর্থিংটা করা হয়। তো আর্থিং ইজ ইউজ টু প্রোটেক্ট স্যার ইউ। হ্যাঁ বলো। স্যার বলছি যে ওই আর্থিং এর মাধ্যমে যে অতিরিক্ত যে ইলেকট্রন গুলো ওগুলো মাটিতে কোথায় যায়? মাটি কি, মাটিকে কি বলা হয়, ইলেকট্রনের আধার। মাটিতে তুমি যত ইচ্ছে ইলেকট্রন পাঠাও, মাটি নিয়ে নেবে। ঠিক আছে, মাটি মানে গ্রাউন্ড ইজ অলওয়েজ হাইলি নেগেটিভ পোটেনশিয়াল, হাইলি নেগেটিভ পোটেনশিয়াল। এখানে তুমি যত ইচ্ছে ইলেকট্রন পাঠাতে পারো। এবারে তাহলে কি হবে, যদি আমার বডিটা পেয়ে যায় তাহলে বডির মধ্যে দিয়ে যাবে, যেটা ও ইজি পাথ পাবে তার মধ্যে ইলেকট্রনটা যাবে। তো সেটাই কারণ যাতে না যায় তার জন্য আর্থ করা হয়। আর্থে আবার কি আছে, ধরো আর্থিংটা কেন আছে, আর্থিংটা হচ্ছে একটা তারের মতো, একটা তারই, যে তারটা রেজিস্ট্যান্স খুব কম, যে তারটা রেজিস্ট্যান্স খুব কম, আর্থ ওয়্যারের রেজিস্ট্যান্স হয়। এবার দেখো আর্থ ওয়্যারের রেজিস্ট্যান্সটা শুধুমাত্র যে তারের রেজিস্ট্যান্স কম হলেই খুব ভালো আর্থিং হবে তা নয়। যে গ্রাউন্ডে, যে মাটিতে আমরা আর্থিংটাকে, আর্থ ওয়্যারটাকে কি করা হয়, মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যেখানে আমরা আর্থিংটা করছি সেই গ্রাউন্ডের রেজিস্ট্যান্সটাও কিন্তু কম হতে হবে। আমি আসছি আস্তে আস্তে আলোচনায়। তো যাই হোক, মানে আর্থিং মানে হচ্ছে একটা এমন তার, আমার যদি লিকেজ হয় তাহলে সেই লিকেজ কারেন্টটা আর্থ ওয়্যারের মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যাবে এবং যে পার্সন ওটাকে হ্যান্ডেল করছিল তার বডির মধ্যে দিয়ে যাবে না, তার বডির থেকে কম রেজিস্ট্যান্স হতে হবে আর্থিং এর, তাহলেই তাকে প্রোটেক্ট করতে পারবো, নাহলে পারবো না, তাহলে সে কারেন্ট খেয়ে যাবে। মানে যাই হোক, ইলেকট্রিক শক খাবে। এই যে ইলেকট্রিক শক, এটা কেন বলি জানো, শক কথাটা কেন ইউজ করি আমরা, কারণ কি, এই যে কথাটা একটু আগে তোমাদের বললাম যে একটা সার্কিটে ভোল্টেজ কজ, ফ্লো অফ কারেন্ট এফেক্ট। ভোল্টেজ কি করে, একটা স্ট্রেস দেয়, স্ট্রেস দেওয়ার জন্য ইলেকট্রনকে ফ্লো করায়। এই যে স্ট্রেস, আমি যখন একটা কন্ডাক্টর হিসেবে কাজ করছি, তখন আমার বডিও কিন্তু আমার বডির মধ্যেও কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ একটা স্ট্রেস দিচ্ছে, এবং যে স্ট্রেসটা দেওয়ার জন্য কি হচ্ছে, আমার বডি মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এবং এই স্ট্রেসটার জন্যই আমাদের শক লাগে। এই জন্য হাই ভোল্টেজ শক বলে, হাই কারেন্ট শক বলে না। ভোল্টেজ চাইছে কারেন্টটাকে ফ্লো করাতে, তার জন্য ইলেকট্রিক স্ট্রেস দিচ্ছে, প্রেসারটা দিচ্ছে, যার জন্য ইলেকট্রনটা ফ্লো করছে বডির মধ্যে। প্রতিটা কথার পেছনে একটা করে কেন জুড়ে দেবে, সবকিছুর কারণ আছে। আমি সেটা নাও জানতে পারি, আমি যদি সেটা না জানি আমি বলবো দেখো বাবা আমি জানি না, আমাকে একটা দিন সময় দাও, আমি দেখে এসে বলবো। বাট এটা কখনোই না যে ওটা হয় ওরকম, প্রতিটার পেছনে একটা করে কেন। আচ্ছা স্যার, বলো হ্যালো স্যার, বলো। বলছি তাহলে যারা ওই যে মানে জেনারেটর কাজ করে বা অনেকে মানে যারা ওয়ারিং এর কাজ করে, তারা দেখি লাইভ তারে এমনি হাত দিয়ে জুড়ে দেয়, তারা সেটা কিরকম করে? লাইটের হাত দিয়ে জুড়তে পারে, কারণ ও ধরো একটা কাঠের ওপর দাঁড়িয়ে আছে, ওর বডির মধ্যে দিয়ে কারেন্টটা তো আর নেগেটিভ পাথটা পাচ্ছে না, ফ্লো হয়ে যেতে পারছে না, তো ও তো রেজিস্ট্যান্স হয়ে আছে, কারণ ওর তো ধরো একটা কাঠের সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে, যাবে কি করে, কাঠটা তো ইনসুলেটার। হ্যাঁ, স্যার তখন তো একটা স্যার ঝাঁকুনি দেবে ওকে। স্যার বলো। বলছি আমি দেখেছি ওই মানে যে হচ্ছে তারটা হাতে জুড়ছে তার গায়ে আমি হাত দিয়েছিলাম তো আমাকে মানে শক মেরেছে। এটা তো মারবেই তো, কিন্তু তুমি যদি এখন মাটির ওপর দাঁড়িয়ে তার গায়ে হাত দাও তাহলে শক মারবেই তো, তোমার বডির মধ্যে দুজনে দিয়ে মানে তো path দুজনে বেরিয়ে একই যাচ্ছে। দুজনেই দাঁড়িয়েছিলাম মাটিতে, দুজনেই দাঁড়িয়েছিলাম তো তাকে মানে তার কিছু হচ্ছে না কিন্তু আমাকে মানে শক মারছে। না না, ওটা হওয়ার কথা না, তাহলে নিশ্চয়ই ও ইনসুলেশন কিছু ছিল, ইনসুলেশন শু থাকতে পারে, রাবার শু থাকতে পারে, তোমার ছিল না। রাবার শু থাকলে ওর যাবে না কারেন্ট, তোমার মধ্যে দিয়ে যাবে। এছাড়া কিছু ব্যাপার তো নয়, অলৌকিক কিছু ব্যাপার না মানে স্যার ওকে ভালোবেসে ওর মধ্যে দিয়ে যায়নি, তোমার মধ্যে দিয়ে গেছে, সেরকম হ্যালো কিছু না। স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার যদি ওটা মানে 400 ভোল্টেজও হয়, তাহলে যদি কোনো কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে যদি হাত দেওয়া যায় তাহলে তো কি কোনো ভোল্টেজ মারবে না? ডিপেন্ড করে, হ্যাঁ না অবশ্যই অবশ্যই তোমার কথা একদম ঠিক। না এটা কখনোই তা নয়, এটা ভোল্টেজ বাড়লে একটা সময় পর, দেখো পৃথিবীতে কোনো পদার্থ নেই যেটাকে আমরা সুপার ইনসুলেটর বলতে পারি। ইনসুলেটর মানে কি, আমি আগের দিন তোমাদের বলেছিলাম, ইনসুলেটর মানে যার মানে ফ্রি ইলেকট্রনের সংখ্যা কম, সেই ইনসুলেটর। এবারে একটা না একটা সময় মানে যাকে সহজে আয়োনাইজ করা যায় না, আয়োনাইজটা করছি কিভাবে আমরা, ইলেকট্রিক স্ট্রেস দিয়ে, ভোল্টেজ দিয়ে। একটা না একটা ভোল্টেজে গেলে তার পাংচার স্ট্রেন্থ ব্রেকডাউন হবে এবং সেটা কন্ডাক্টরে কনভার্টেড হবে। তো সেই জন্য আমি এই যেখানে কাজটা করছি ডিপেন্ড করছে আমি কত ভোল্টেজে কাজ করছি, তার উপর আমার ডিপেন্ড করছে যে আমি কিরকম প্রোটেকশন নিচ্ছি, তার উপরে ডিপেন্ড করতে হবে কিরকম প্রোটেকশন নিচ্ছি। মানে আমরা ধরো সাপোজ 11 কেবি লাইনের যে ইনসুলেটর ইউজ করা হয়, আমার 400 লাইনে সেই ইনসুলেটর ইউজ করা হয় না, প্রত্যেকটা আলাদা আলাদা, এবং প্রতিটা ইনসুলেটরের একটা করে পাংচার স্ট্রেন্থ থাকে বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট থাকে, মানে ওই ভোল্টেজে গেলে কি হবে, ওর পাংচার স্ট্রেন্থটা
এক্সিড করে যাবে তখন ওটা কন্ডাক্টর হয়ে যাবে। এই যে ইনসুলেটর টেস্টিং হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, ইনসুলেটর টেস্ট করা হয় মানে 1 ভোল্ট ইনসুলেটরটা দিয়ে কি করা হয়, ভোল্টেজটা কন্টিনিউ বাড়ানো হয়, মাঝখানে একটা ইনসুলেটর লাগানো আছে, দুদিকে কন্ডাক্টর আছে, ভোল্টেজ বাড়ানো হচ্ছে, বাড়াতে 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 একটা সময় দেখা যায় ইনসুলেটরটা বাস্ট করছে, মানে কি ও আর তখন ইনসুলেটর ক্যাপাসিটি নেই, ও নিজেই কন্ডাক্টর হয়ে গেছে। বাস্ট করা মানে কি, ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। এবারে কারেন্ট ফ্লো করছে যখনই, ইনসুলেটরের রেজিস্ট্যান্স খুব হাই, তাহলে কারেন্ট যখনই ফ্লো করবে মানে ইলেকট্রিক্যাল পাওয়ার যখনই আমি সেন্ড করছি, ইনসুলেটরের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ আই স্কোয়ার আর লস হচ্ছে, মানে রেজিস্ট্যান্স যেহেতু খুব হাই। তো এই আই স্কোয়ার আর লসটা হওয়ার জন্য ইনসুলেটরটা কি হচ্ছে, জ্বলে যাচ্ছে। মানে আর রেজিস্ট্যান্স যদি খুব বেশি হয় তাহলে হিটও বেশি হবে, খুব হিট হওয়ার জন্য আগুনটা জ্বলছে, আর ওটা পাংচার স্ট্রেংথটা ওর ভেঙে যাচ্ছে, মানে ও কন্ডাক্টর হয়ে যাচ্ছে। তো ওই ভোল্টেজটাকে বলা হয় ওর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তো জেনারেলি যে ইনসুলেটর গুলো আমরা এখানে ইউজ করি, এইগুলোর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট জেনারেলি যত ইনসুলেটর ইউজ করা হয় মোটামুটি লো টেনশন টু মিডিয়াম লাইনে, মানে ধরে নাও 400 টু ধরে নেওয়া হয় মোটামুটি 11 কেবি লাইনে, এইগুলোর পাংচার স্ট্রেংথ সব ক্ষেত্রে নয় কিন্তু এটা রাখা হয় স্ট্যান্ডার্ড 30 কেভি হয়, মানে 30,000 ভোল্ট অব্দি ও ক্যাপাবল নিতে। 30,000 ভোল্ট 30 কেভি অব্দি, বিশেষ করে 11 কেভি ইনসুলেটর গুলো, যেগুলো পিন ইনসুলেটর, স্টেন ইনসুলেটর, বিভিন্ন রকম ইনসুলেটর আছে, তার নাম আছে বিভিন্ন রকম। আমাদের লো টেনশন লাইনে মানে এই যে ডিস্ট্রিবিউশন লাইনে ইউজ করা হয় শ্যাকেল ইনসুলেটর, এইগুলোর মোটামুটি 650 ভোল্ট টুকু 6.6 কেভি অব্দি হচ্ছে এদের পাংচার স্ট্রেংথ হয়, মানে 6,600 ভোল্ট অব্দি। আর 11 কেভি লাইনে যেগুলো ইউজ করা হয় এগুলো 30,000 ভোল্ট অব্দি এগুলোর ম্যাক্সিমাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হয়। তার মানে আমার ইনসুলেটরটা ডিপেন্ড করবে আমার ভোল্টেজের উপর, আমাকে জানতে হবে যে কোন ইনসুলেটর নিয়ে, যেমন ধরো এই যে টেস্টার দিয়ে বাড়িতে তোমরা টেস্ট করো, টেস্টার ল্যাম্প দিয়ে, ওর মধ্যে কি থাকে, ওর মধ্যে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, তোমার বডির মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা ফ্লো করে, ওই জন্য টেস্টারটা জ্বলে। কিন্তু তুমি বলতে পারো আমি তো শক খাই না, খুব অল্প কারেন্ট ফ্লো করে তোমার বডির মধ্যে দিয়ে, ওই রেজিস্ট্যান্সটা কি করে, ড্রপ করিয়ে দেয়। রেজিস্ট্যান্সটা কি করে, এবার যদি রেজিস্ট্যান্সটা কেটে যায় টেস্টারের, তুমি যেই টেস্টারটাকে প্লাগের মধ্যে ঢোকাবে অমনি শক খাবে। এবার যে টেস্টারটা দিয়ে তুমি ধরো 230 ভোল্ট মেজার করছো, ওই টেস্টারটা দিয়ে তুমি যদি এখন 25,000 ভোল্ট মেজার করতে যাও তাহলে তুমি নিজেই টেস্টার হয়ে যাবে, মানে টেস্টারটা আর জ্বলবে না, তুমি নিজেই জ্বলে যাবে। এইটা হচ্ছে কথা। তো আমাকে অ্যাকর্ডিং টু ভোল্টেজ লেভেল আমাকে সিলেক্ট করতে হবে আমি কি ইনসুলেটর ইউজ করছি, কি টাইপের টেস্টার ইউজ করছি, কি টাইপের অ্যাপারেটাস ইউজ করছি। একটা অ্যাপারেটাস নিয়ে আমি সমস্ত জায়গায় কিন্তু টেস্ট করতে পারবো না, এগুলোকে বলা হয় দ্য রেঞ্জ অফ দ্য অ্যাপারেটাস। প্রতিটার রেঞ্জ আছে, রেঞ্জ অ্যান্ড রেটিং। এই জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে কোনো টেস্টিং করার আগে, আগে আমাকে জানতে হবে ইনস্ট্রুমেন্টের রেঞ্জ। ইনস্ট্রুমেন্ট হোক, অপারেটিং যে কোনো ডিভাইস হোক, তার রেঞ্জ জানতে হবে। উইদাউট নোয়িং দ্য রেঞ্জ আমরা কখনো কোনো টেস্টিং এ যাব না, কারণ ইলেকট্রিক্যালে সবার আগে যেটা হচ্ছে মাস্ট প্রয়োজন সেটা হচ্ছে সেফটি। এই যে তুমি আগের দিন এই যে কথাটা বললে যে আমাকে শক মেরেছে ওকে মারিনি, কারণ ওর ওভার সোল পড়েছিল, নিশ্চয়ই ওর সোলটার ওভারেজ ছিল বা এমন কিছু ছিল ওর সঙ্গে কানেক্টেড যেটা ইনসুলেটেড, সেই জন্য ওকে মারেনি। কিন্তু তুমি যে ওর গায়ে হাত দিয়েছো, কি হয়েছে, কারেন্ট সঙ্গে সঙ্গে পাথ পেয়ে গেছে তোমার বডির মধ্যে দিয়ে, ওর সঙ্গে সঙ্গে গ্রাউন্ডে চলে গেছে। এছাড়া আর কোনো অলিম্পিক উপায় হতে পারে না, একটাই উপায়। আচ্ছা বলো। সে বলছি যে ও একজন যে ইনসুলেটরের উপর ছিল, তো অন্যজন তো আর্থের উপরে ছিল, তো নিউট্রাল তো পেয়ে যাবে, তো দুজনকেই তো কারেন্ট মারা উচিত না? না কারেন্টটা কি, কারেন্টটা যাবে কোথায় দিয়ে, আমার পুরো বডির মধ্যে দিয়ে গ্রাউন্ডে যাবে, তো আমার বডির মধ্যে দিয়ে যেতে পারলো না, তখন কি করলো, তুমি যেই আমার গায়ে হাত দিয়েছো তোমার বডির মধ্যে দিয়ে চলে গেল, তুমি শক খেলে। সার্কিটটা তো কমপ্লিট হতে হবে, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে পুরোপুরি আমাকে ইলেকট্রনকে পাঠাতে হবে, তারপর তো আমি আমার বডির মধ্যে দিয়ে তো গেলই না, ও তো যেতেই পারলো না আমার বডির মধ্যে দিয়ে। যেই তুমি আমার গায়ে হাতটা দিলে সঙ্গে সঙ্গে কি হলো, ওই তোমার হাতের মধ্যে দিয়ে ফ্লো করে গেল, আমার বডিটা তো সার্কিটটাকে ক্লোজই করতে পারলো না, তাহলে আমি কেন কারেন্ট পাবো? আমি তো লোড হিসেবে কাজই করলাম না। আমি যখনই হাত দিচ্ছি তখনই আমি কন্ডাক্টর আর লোড, যে কোনো একটা কন্ডাক্টর ইটসেলফ আর লোড মানে কি, যার মধ্যে রেজিস্ট্যান্স আছে সেই লোড। আচ্ছা, তো এবারে যেটা হচ্ছে যে তার মানে আমাকে এটা বুঝতে হবে যে আর্থ ওয়্যার, ঠিক এটা আর্থের মতোই ভাবো না, মানে আর্থ ওয়্যারের যদি রেজিস্ট্যান্সটা খুব বেশি হয় তাহলে তো কোনো লাভ নেই, তাহলে ওই লিকেজটা যেতে পারবে না আর্থের মধ্যে, আমার বডির মধ্যে দিয়ে যাবে। এই জন্য আর্থ ওয়্যারের রেজিস্ট্যান্স হয় ম্যাক্সিমাম 0.5 ওহম আর্থ ওয়্যারের রেজিস্ট্যান্স করা হয়। এবং আর্থ ওয়্যার ইউজ করা হয় যেটা, যে কন্ডাক্টরটা দিয়ে আর্থ করা হয় তার নাম হচ্ছে কি জিআই কন্ডাক্টর, গ্যালভানাইজড আয়রন কন্ডাক্টর। এবং যেটা আমাদের এবার এই আর্থ ওয়্যার কিন্তু আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউজ হয়, যেমন ধরো বাড়িতে
আমাদের হাউস হোল্ডে যে ধরনের আর্থওয়্যার ইউজ হয় সেগুলোকে আমরা বলি কি 14 SWG 14 SWG। SWG কি? এটা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, একটা গোল চাকতির মতো জিনিস, যেটা হচ্ছে কি যার মধ্যে অনেকগুলো ছোট 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 ফুটো থাকে। Standard wire gauge is like a circular device or circular apparatus where so many holes are present. এই যে হোলস গুলো আছে, SWG will be reduced when the area of cross section of the hole is increased. মানে যত এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য হোল বাড়বে SWG তত কমবে। মানে ধরো SWG যদি ধরে নি 1 SWG খুব মোটা তার, আর 33 SWG, আচ্ছা কেউ একজন মাইকটা অন রেখেছো, অফ করে দাও। 33 SWG হচ্ছে খুব সরু তার। SWG বাড়া মানে কি? তারটা সরু হওয়া। SWG কমা মানে কি? তারটা মোটা হওয়া। এটা হচ্ছে SWG র মানে ক্যালকুলেশনের ওয়ে মেথড। তো 14 SWG GI কন্ডাক্টর ইউজ করা হয় হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে। এবং এবার তোমরা যদি ইন্ডাস্ট্রিতে যাও দেখবে 8 SWG ইউজ করা হয়। 8 SWG কিন্তু 14 SWG থেকে মোটা হয় তারটা। কারণ কি? ওখানে তো লিকেজ কারেন্টটা অনেক বেশি। ধরো যেখানে আমার 6.6 kV বা 415 ভোল্টের মোটর চলছে, সেখানে আমার লিকেজ কারেন্টটাও অনেক বেশি হবে ইন্ডাস্ট্রিতে। তাহলে সেখানে আমাকে কি করতে হবে? যে আর্থওয়্যার ইউজ করতে হবে। দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য আর্থওয়্যার must be greater than the area of the cross section of the earthware which is used in domestic purpose। যেটাকে ডোমেস্টিক পারপাসে ইউজ করছি হাউস হোল্ডে, তার থেকে মোটা তার হতে হবে। তারের ক্রস সেকশন যত বাড়বে তত রেজিস্ট্যান্স কম হবে। তাহলে আমার নিয়ম হচ্ছে কি আর্থওয়্যারের রেজিস্ট্যান্স কে কম রাখতে হবে। এবার শুধুমাত্র আর্থওয়্যারের রেজিস্ট্যান্স কম রাখলেই হবে না, যে মাটিতে আর্থিংটা করা হচ্ছে সেই মাটির রেজিস্ট্যান্সটাও কিন্তু কম হতে হবে। তাহলে আমরা আসবো এরপরে আর্থিং এর কি কি ধরন আছে, কি কিভাবে আর্থিং করা হয়। মাটির যে গ্রাউন্ড রেজিস্ট্যান্সটা যত আমাদের মাটিটা সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি হবে, যত লোয়ার লেভেল হবে, তত তার রেজিস্ট্যান্স কম হবে। পাহাড়ি অঞ্চলে কি হয়? এই যে রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়, মানে হাই রেজিস্ট্যান্স হয়ে যায় এই সমস্ত মাটি। সেই জন্য কি হয়, বা ধরো যে সমস্ত জায়গায় ধরো মানে আমার কি বলবো, যত জলের মানে মাটিটা যত ড্রাই হবে তত কি হবে, মাটির কন্ডাক্টিভিটিটা তত কমবে, মানে রেজিস্টিভিটিটা বেড়ে যাবে। যে সমস্ত জায়গায় শুকনো জায়গা সেখানেও কিন্তু রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়। এই জন্য কি করা হয়, আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করতে হয়। আর্থ টেস্টিং করে আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করতে হয়, এবং যেখানে আর্থ রেজিস্ট্যান্স এর ভ্যালু 0.5 ওহমের থেকে বেশি হবে সেখানে কি করতে হয়, আর্থের মধ্যে মানে এই মাটির মধ্যে দুটো কাজ করা যেতে পারে। একটা হচ্ছে কি আর্থিংটা মাটির অনেক গভীরে করতে হবে, অনেকটা নিচে অব্দি পুঁতে দিতে হবে, এটাকে বলা হয় রড আর্থিং। বড় রডের সঙ্গে আর্থওয়্যারটাকে লাগিয়ে অনেকটা মাটির নিচে পুঁতে দেওয়া হয়, ঠিক আছে। আর না হলে কি করতে হবে, না হলে যেটা করতে হবে, ওখানে আর্থ পিটে মানে যেখানে আর্থিংটা হবে সেখানে NaCl মানে হচ্ছে কি আমার এই তোমার নুন, বেসিক্যালি সোডিয়াম, হ্যাঁ মানে আমি বাংলা একদম নুন বা লবণ। তো এর সঙ্গে কি করতে হবে, জল মিশিয়ে ওখানে ঢালতে হবে মাটির ওপর। তার সঙ্গে চারকোল দিলে পারলে আরো ভালো হয়। তাহলে কি হবে, কন্ডাক্টিভিটিটা বাড়বে, তখন কি হবে এর রেজিস্ট্যান্সটা কমবে এবং কন্ডাক্টিভিটিটা বাড়বে। তো এইগুলো দিয়ে কি করা হয়, মাটির কন্ডাক্টিভিটি বাড়ানো হয় এবং আর্থ রেজিস্ট্যান্স কে কমানো হয়। আর্থ রেজিস্ট্যান্স মাস্ট বি লো, ভেরি লো, মাস্ট বি ভেরি লো, নাহলে কখনোই আমার আর্থ করে কোনো লাভ নেই। এই জন্য আর কেন জিআই তার ইউজ করা হয়, জিআই তার ইউজ করার কারণটা হচ্ছে কি গ্যালভানাইজড আয়রন, মানে একটা আয়রনের তার যার উপর গ্যালভানাইজড কোটিং আছে। এইটা যেহেতু আমার বাইরে থাকে, মানে আমাদের বাড়ির বাইরে বলো বা ইন্ডাস্ট্রির বাইরে, মাটিটা তো একদম বাইরে আছে, তাহলে ঝড় বৃষ্টি হবে, সব কিছু হবে, তার জন্য কি হতে পারে, এই মাটির উপর একটা এই তারের উপর একটা মরিচা পড়তে পারে, হ্যাঁ এই রাস্ট পড়তে পারে, যার জন্য কি করা হয় গ্যালভানাইজড কোটিং দেওয়া থাকে এই তারটাতে। তো এই হলো আমাদের মোটামুটি আর্থিং। মোটামুটি কেন, আর্থিং এর আরো অনেক কিছু আছে, কারণ আর্থিং এর সঙ্গে নিউট্রাল গ্রাউন্ডিং থাকে, ব্যাপারটা বোঝানো আছে। রেজিস্ট্যান্স চেক করা হয় কিরকম? রেজিস্ট্যান্স চেক করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটার নাম হচ্ছে আর্থ মেগার বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, যে আর্থ মেগার দিয়ে আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করা হয়, ঠিক আছে। তো এটা টেস্ট করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট বলতে পারো, এটাকে মেশিনও বলা যেতে পারে, অ্যাকচুয়ালি এটা ইনস্ট্রুমেন্ট,
ইনস্ট্রুমেন্টও আছে, এর মধ্যে আবার মেশিনও আছে, এর মধ্যে একটা জেনারেটর থাকে, ডিসি জেনারেটর থাকে, আর বাইরে একটা রেজিস্ট্যান্স মেজার করার জন্য একটা ওহম মিটার থাকে। এটার নাম হচ্ছে মেগার, আর্ট টেস্টিং মেগার। এই আর্ট টেস্টিং মেগার দিয়ে আর্ট টেস্ট করা হয়। এটা একটা বড় প্রসেস, ছোটখাটো প্রসেস নয়। ইট টেক্স টাইম, এটা অনেকটা টাইম লাগে টেস্ট করতে। যাই হোক, মেগার কি জিনিস এক্ষুনি তোমরা বুঝবেও না, তো এগুলো এগুলো ডিপ ইলেকট্রিক্যাল একদম ডিপের জিনিস। হ্যাঁ বলো। স্যার হ্যালো, হ্যাঁ বলো, বলছেন বলছিলাম স্যার নিউট্রাল স্যারের ব্যাপারটা একটু বলবেন? বুঝতে পারছি। হ্যালো, আর বলছেন যে আর্টের পাশে হয়। আচ্ছা এক এক করে বলো, এক এক করে বলো, একজন একজন করে বলো। একটু বলবেন? নিউট্রাল কেন করা হয়? হ্যাঁ ওই তারের ব্যাপারটা একটু বলুন না। কিসের তার বলো কি? নিউট্রাল, নিউট্রাল ব্যাক ফিডব্যাক মানে এই যে একটা ধরো তুমি একটা পাঠাচ্ছ একটা কারেন্টের লোডে, ব্যাপারটা কি ক্লোজ সার্কিট মানে কি? সোর্স থেকে লোডে গিয়ে আবার ব্যাক করে আসবে কোথায়? সোর্সে। এই যে ব্যাক করে আসছে, ক্লোজ করতে হচ্ছে যে পাথটা, এটাই হচ্ছে নিউট্রাল। যদি নিউট্রালটা না থাকতো তাহলে আমার এই ব্যাক করে কারেন্টটা আসতো না। মানে আমাকে এই যে ইলেকট্রনটাকে আবার ক্লোজ সার্কিট, সার্কিট একটা ক্লোজ পাথ, ক্লোজ লুপ, যেখান থেকে আমি যাওয়া শুরু করলাম সেখানে ফিরে আসবো। এই ফিরে আসার রাস্তাটা হচ্ছে নিউট্রাল। এটা যদি না কানেক্ট করো তাহলে আমার সার্কিটটা কমপ্লিট হবে না। নিউট্রালের কাজ শুধুমাত্র এটা। আরেকজন কি কোশ্চেন করছিল বলো। স্যার বলছিলাম যে অনেক অনেক সময় দেখি ওখানে আর্থিং লবণ এবং জল অনেক টাইম দেয়, কিন্তু ওটা কেন স্যার? ওটাই তো বললাম, আর্থ রেজিস্ট্যান্স কমানোর জন্য। আর্থ রেজিস্ট্যান্স কমানোর জন্য লবণ আর জল দেওয়া হয়। লবণ আর জল যখনই দেবে, NaCl যখনই দেবে, কি হবে? আমার কন্ডাক্টিভিটি বাড়বে, আর্থের কন্ডাক্টিভিটি বাড়বে। শুধু লবণ জল না, চারকোলও দেওয়া হয়। আর্থ কন্ডাক্টিভিটি যত বাড়বে তত আর্থের মধ্যে দিয়ে কারেন্টটা বেশি ফ্লো করবে। মানে আমার আর্থিং এর কারণটা কি? আর্থিং হচ্ছে কি, যখন লিকেজ হবে সেই লিকেজ কারেন্টটাকে আমার গ্রাউন্ডে পাঠিয়ে দিতে হবে, এটাই তো আর্থিং করার কারণ। এবার ধরো আমার আর্থের রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাহলে তো লিকেজটা যেতেই পারবে না। তখন তুমি ধরো অপারেট করছো, সুইচটা অন করতে গেছো, হাত লেগে গেল, তোমার বডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তুমি তখন শক খাবে। তাহলে তুমি যাতে শক না খাও তার জন্যই তো আর্থিংটা করা হয়েছে। তাহলে আর্থিং এর মধ্যে দিয়ে কখন কারেন্ট ফ্লো করবে? যখন আর্থ রেজিস্ট্যান্সটা তোমার বডি রেজিস্ট্যান্সের থেকে কম হবে। এবারে যদি আর্থ রেজিস্ট্যান্স বডি রেজিস্ট্যান্সের থেকে বেশি হয় তাহলে তোমার বডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। এই তার মানে সবসময় নিয়মটা কি? আর্থ রেজিস্ট্যান্স মাস্ট বি ভেরি লো। দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু অফ আর্থ রেজিস্ট্যান্স মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ আর্থ রেজিস্ট্যান্স 0.5 ওহম। তার থেকে কম আমাকে রাখতেই হবে আর্থ রেজিস্ট্যান্স 0.5 ওহমের থেকে। তো এই 0.5 ওহমের থেকে কম রাখার জন্য কি করা হয়? এই NaCl জল এগুলো দেওয়া হয়। এবং আর্ট টেস্টিং আছে, আর্ট টেস্টার, যেটাকে মেগার, আর্ট টেস্টিং মেগারও বলে, সেটা দিয়ে কি করা হয়? এই আর্ট রেজিস্ট্যান্সটাকে মেজার করা হয়। এই হলো আমাদের আর্থিং। এবারে কি কি রকমের আর্থিং, এই দেখো একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখে বুঝতেই পারবে। এই ধরো একটা ট্রান্সফর্মার আছে। আমার পিপিটিটা অনেক বড়, আমার পিপিটিটা ওই ধরো আমি একটা ক্লাস দুটো ক্লাসে শেষ করতে, আর শেষ করলে মানে আমি আমার মতো বলে যাবো কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। ওই জন্য আমি একটু টাইম নিয়ে প্রতিটা জিনিসই বলছি, কারণ এগুলো সবকটাই কনসেপচুয়াল জিনিস। একবারে জিনিসটা একবার দেখে বোঝার মতো জিনিস নয়, সময় লাগবে একটু বোঝাতে। তো ধরো এখানে একটা ট্রান্সফর্মার আছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কি সেসব পরে বুঝবে। ট্রান্সফর্মার সম্পর্কে তোমাদের কোনো ধারণা এখন নেই। ধরে নাও একটা ইলেকট্রিক্যাল সাপ্লাই আসছে ট্রান্সফর্মার থেকে, ধরে নাও। ট্রান্সফর্মার যে একটা এমন ডিভাইস যেটা কি করে, ইলেকট্রিক্যাল পাওয়ার কে, দুটো সার্কিট আছে ট্রান্সফর্মারের মধ্যে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাঠায় ইলেকট্রিক্যাল পাওয়ার। তো ধরো এই সেম পাওয়ার কি পাঠায়, শুধু ভোল্টেজটাকে বাড়ায় বা কমায়, কিন্তু পাওয়ারটা সেম রাখে। তো ধরো এই ভাবে পাঠাচ্ছে। এটা ছোট্ট একটা কথা বললাম, এটা অনেক বড় ব্যাখ্যা আছে, আমি এতটা আসছি না, কারণ ট্রান্সফর্মার এক্ষুনি বুঝবে না। তো এই যাই হোক, ট্রান্সফর্মার থেকে ধরো লাইনটা আসছে, এখানে ধরো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে। এবার ধরো তোমার এখানে হাত দিয়েছো, দেখো হিউম্যান বডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। এবার যদি এখানে আমার আর্থ থাকতো তাহলে কি হতো? এই আর্থের মধ্যে দিয়ে যেত। এই যে দেখো নিউট্রালটা কোনটা, দেখো গ্রাউন্ডটা নিউট্রাল, মানে এটা ফেজ, এই লাইভ মানে হচ্ছে ফেজ, এর মাধ্যমে এলো। এটা তো ট্রান্সফর্মারের নিউট্রাল, ট্রান্সফর্মারের নিউট্রালটা এবং আর্থ করা আছে, যে কোনো নিউট্রালি আর্থ করা থাকে। হ্যাঁ, এবার ধরো কারণ নিউট্রাল আর আর্থ বেসিক্যালি একই। নিউট্রালটা কি আর্থ করতে হয় ট্রান্সফর্মারের ক্ষেত্রে, কেন করতে হয় সেটা এক্ষুনি বুঝতে পারবে না। এটা 3 ফেজের কনসেপ্ট, সিঙ্গেল ফেজের কনসেপ্টই না। আমি 3 ফেজ যখন পড়াবো তখন বলবো। তো এখান থেকে আমরা লাইনটা নিলাম, নিয়ে এই ধরো হাতে এসে লাগলো, এই বডি দিয়ে কারেন্টটা ফ্লো করে গ্রাউন্ডে চলে গেল। যদি এখানে একটা আর্থ ওয়্যার থাকতো তাহলে তোমার বডির মধ্যে দিয়ে যেত না, ঠিক আছে। মানে আর্থ তারের রেজিস্ট্যান্স যদি তোমার বডি রেজিস্ট্যান্স থেকে কম হতো, তখন তোমার বডির মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করতো না,
ওটা ফ্লো করতো কোথায় দিয়ে? ওই আর্থ কন্ডাক্টরটার মধ্যে দিয়ে। এটা ওই জন্য লেখা আছে দেখো, ইলেকট্রিক্যাল সিস্টেম উইদাউট আর্থিং। এবারে জেনারেলি আর্থিং কোনগুলো করতে বেশি দরকার হয় জানো? যেগুলো আমরা হ্যান্ডি ইনস্ট্রুমেন্ট, এই যে একটু আগে বললাম যে সিপিইউটা কেন শক মারছে, সিপিইউ এর ভেতরে অনেক সরু সরু তার আছে। ধরো কোনো তার একটা ইনসুলেশন কেটে গেছে, ইনসুলেশন কেটে যাওয়ার জন্য কি হচ্ছে, ওর বডির সঙ্গে ঠিক থেকে আছে, সিপিইউ এর বডিটার সঙ্গে তারটা থেকে আছে। এবার সিপিইউটা তো একটা মেটালিক, এবার তুমি যেই হাত দিচ্ছ তোমার বডির মধ্যে দিয়ে কি হচ্ছে, ওই লিকেজটা গ্রাউন্ডে চলে যাচ্ছে সিপিইউ তে যেই হাত দিচ্ছ। এবারে সিপিইউটা কেন শক মারছে? কারণ সিপিইউটা তো মাটির উপর বসানো নেই, যদি মাটির উপর বসানো থাকতো তাহলে কিন্তু শক মারতো না, কারণ তার ডাইরেক্ট তাহলে গ্রাউন্ড পেয়ে যাচ্ছিল। ও ধরো একটা কিছু কোনো কাঠের উপর বসানো আছে, কাঠটা তো ইনসুলেটর, যেতে পারছে না। এবার তুমি যেই হাত দিচ্ছ তোমার বডির মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে। তখন কি করতে হয়, সিপিইউতে যে কোনো হ্যান্ডি যেগুলো ইনস্ট্রুমেন্ট হয়, যেগুলো হাতে আমরা ইউজ করছি, যেগুলো গ্রাউন্ডের সঙ্গে টাচ নেই, সেখানে 3 পিন বা 5 পিন প্লাগ ইউজ করতে হয়, বা সকেট ইউজ করতে হয়। সকেট বলাটা উচিত, প্লাগ হচ্ছে যেটা ঢুকছে, আর সকেট মানে যার মধ্যে দিচ্ছি আমি, সেটা সকেট। তো এই সকেট হচ্ছে কি 5 পিন মানে কি বা 3 পিন মানে কি, তার একটা পিন আর্থের সঙ্গে কানেক্টেড, ওপরের যে পিনটা। এরও কারণ আছে কেন ওপরের পিনটা আর্থ হয়, এগুলো বলবো এর পরে পরে সব আসবে জিনিসগুলো, কোনটা ফেজ হয় কোনটা নিউট্রাল হয় এবং তার কারণ কি। মুখস্থ কোনো কিছু করতে হবে না, প্রত্যেকটার পেছনে লজিক আছে, সেগুলো সব বলবো। তো এই 3 পিন বা 5 পিন যে প্লাগ আছে, এই প্লাগের একদম উপরেরটা, দ্য টপ মোস্ট পয়েন্ট ইজ দ্য আর্থ পয়েন্ট এন্ড হুইচ ইজ কানেক্টেড টু দ্য আর্থ ওয়্যার। সো ইফ দ্য আর্থ কন্টিনিউটি ইজ ব্রোকেন, মানে ধরো কোনোভাবে আর্থ ওয়্যারটা মাঝখান থেকে কেটে গেছে, বা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিপিইউ এর ক্ষেত্রে হয়, অনেক সময় যেটা কি হয়, এই যে প্লাগ পয়েন্টটা আছে যেখানে তোমার সিপিইউটাকে ঢোকানো আছে, তার প্লাগটায় ওর পেছন থেকে আর্থিং এর তারটা খুব মোটা হয়, তো অনেক সময় ওই সকেট থেকে খুলে যায়। খুলে গেলে কি হবে, তখন তো আর্থ পাবে না। যদি সিপিইউ তে কোনো রকম ভাবে ইনসুলেশন ড্যামেজ থাকে, তুমি যে হাত দেবে অমনি তোমার শক মারবে, এটাই হয়। আর যদি ওটা আর্থের সঙ্গে কানেক্ট থাকে তাহলে তখন কিন্তু এটা হবে না। বা তোমার যদি এটাও হবে, অনেক সময় কি হয়, কন্টিনিউটি অফ আর্থ একটা চলে যায়, মানে কন্টিনিউটি মানে কি তারটা কোনো জায়গায় ব্রেক করে গেছে, তখন কি করতে হয়, আর্থ টেস্ট ল্যাম্প আছে, সেই ল্যাম্প দিয়ে আর্থ টেস্ট করতে হয়। আর্থ টেস্ট ল্যাম্পটা কিছুই না, সিম্পল একটা বাল্ব, সেই বাল্বের ধরো দুটো তার আছে, বাল্বের সঙ্গে হোল্ডারে দুটো তার লাগানো আছে, একটা তারকে লাগালে ফেজে, ফেজ আর নিউট্রালের মধ্যেও যেরকম লাইট জ্বলবে, ফেজ আর আর্থের, গ্রাউন্ড তো, আর্থ তো গ্রাউন্ড, আর্থ মানেই তো সেই গ্রাউন্ড, তাহলে সেখানেও আমার যদি এই আর্থিংটা যে গ্রাউন্ডে আসছে, গ্রাউন্ড নেগেটিভ পোটেনশিয়াল, তাহলে আমি যখন গ্রাউন্ড আর্থের সঙ্গে একটা তারকে লাগাবো, বড় দুটো তার নিলাম, একটা তারকে ফেজে ঢুকিয়ে রাখলাম প্লাগে, আরেকটা তারকে নিয়ে আমি কি করলাম, ওই আর্থিং এর উপর টাচ করতে করতে নিয়ে গেলাম আর্থের যে ওয়্যারটা আছে। যদি আমার ল্যাম্পটা জ্বলে তাহলে বুঝবো আর্থিং ঠিক আছে, যদি ল্যাম্পটা না জ্বলে তাহলে বুঝবো আমার আর্থটা কেটে গেছে। কোথায় গিয়ে কেটে গেছে, আমি ধরো একটা জায়গা থেকে টাচ করাতে করাতে নিয়ে যাচ্ছি, মানে যেদিকে মাটিতে আর্থিং ওয়্যারটা ঢোকানো হচ্ছে সেদিক থেকে শুরু করতে হবে, উল্টো দিক থেকে শুরু করে 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 নিয়ে যাচ্ছি, দেখছি লাইট জ্বলছে, তার মানে আমার ওই জায়গাটা আর্থটা পাচ্ছে। ঠিক যেখানে গিয়ে লাইটটা জ্বলছে না দেখবো, তার মানে কি ওইখান থেকে তারটা কেটে গেছে। সেইখানে অনেক সময় খুব সূক্ষ্ম কেটে যায় তো দেখা যায় না, তখন কি করা হবে, তারটাকে ওখানে জুড়ে দিতে হবে, তাহলে আর্থিংটা স্যার এই জায়গাটা একটু প্রথম দিয়ে বলুন, বুঝতে পারলাম। এটা হচ্ছে আর্থের মধ্যে দিয়ে তো কি হবে, কারেন্টটা ফ্লো করবে তো। আর্থ তো নিউট্রালের মতোই কাজ করে, আর্থ তো হচ্ছে একটা তোমার নেগেটিভ পোটেনশিয়াল। এবারে ধরো একটা প্লাগ নিয়েছো, তুমি প্লাগ পয়েন্ট নিয়েছো, একটা হোল্ডার নিয়েছো, হোল্ডারে দুটো তার আছে, সেই তারের সঙ্গে একটা বাল্ব লাগানো আছে। তোমার ধরো সিপিইউ তে শক মারছে হাতে, তুমি সিপিইউটা অপারেট করতে পারছো না, তোমায় দেখতে হবে যে, তার মানে বুঝতে হবে যে তোমার আর্থ ঠিক নেই। প্রথমে তুমি কি করবে, তুমি প্রথমে প্লাগ পয়েন্ট যেটা তোমার যেখানে সিপিইউ ঢোকানো ছিল সেটার পেছনে দেখবে যেখানে আর্টটা লাগানো থাকে, ওই জায়গাটা আর্টটা খুলে গেছে কিনা, যদি খুলে যায় লাগিয়ে দিতে হবে। তার আগে কিন্তু লাইন অফ করতে হবে। প্রথম কাজ, যে কোনো কাজ করার আগে ফার্স্ট কাজ সেফটি, সেটা হচ্ছে আমার বাড়ির মেন সুইচটাকে অফ করতে হবে, এমসিবিটাকে অফ করতে হবে, মেন সুইচটাকে অফ করতে হবে, তারপর আমি যে কোনো কিছু করবো। উইদাউট ডিসকানেক্টিং দ্য পাওয়ার সাপ্লাই আমরা কোনো কাজ করবো না, সে যত বড় কাজই হোক যত ছোট কাজই হোক। আমি যদি জেনেও থাকি এখানে আমার হাত দিলে কারেন্ট লাগবে না, তাও আমি মেন সুইচটা অফ করবো, কারণ অনেক সময় কিন্তু নিউট্রাল দিয়ে কারেন্ট ফ্লো করে, আনব্যালেন্স হয়ে গেলে নিউট্রাল দিয়ে কারেন্ট ফ্লো করে। আনব্যালেন্সিং এর জন্য অনেক সময় নিউট্রাল দিয়ে কারেন্ট ফ্লো করে, এবং যার জন্য সেটা আনব্যালেন্সিং কেন হয় এক্ষুনি বুঝবে না, তার জন্য আরসিসিবি লাগানো হয়। আরসিসিবি কাজটা হচ্ছে আনব্যালেন্সিং হয়ে গেলে তখন এই ট্রিপ করাবে লাইনটাকে, মানে অফ করিয়ে দেবে।
অনেক ভাবে কারেন্ট ফ্লো করতে পারে। সবসময় যে আমার ভাবনার মধ্যে দিয়েই ব্যাপারটা হবে, যে নিউট্রালের মধ্যে দিয়ে ফ্লো করবো না তা নয় কিন্তু। ওই জন্য কাজ আমি করার আগে প্রথম কাজ হবে মেন সুইচ অফ। ফার্স্ট কাজ মেন সুইচ অফ করবো, বাড়ির যত এমসিবি আছে সব অফ করে দেবো, লাইন পুরোপুরি আমি একদম ডিসকানেক্টেড করবো, ফিউজ দরকার হলে খুলে দেবো, দরকার হলে মেন সুইচের ফিউজটাও খুলে দেবো টেনে। হয়ে গেল, কাজ শেষ। এবারে যেটা হচ্ছে প্লাগ পয়েন্টটা, যেখানে সকেটে, যেখানে আমার সিপিইউ এর তারটা ঢুকেছে, সিপিইউ এর প্লাগটা, ওই সকেটটা খুলে দেখবো যে আর তো একটা কানেক্ট থাকার কথা ছিল মাথায়, সেই কানেকশনটা আছে কিনা। যদি আর তো একটা খুলে যায় ওখান থেকে, তাহলে আর তো একটা লাগিয়ে দিলাম, আমার সমস্যা মিটে গেল। তারপর দেখবে আর কোনো সমস্যা নেই। আবার অনেক সময় দেখবে কি আর তো আর লাগানো আছে তাও শক মারছে। তুমি ধরো আর তো একটা দেখলে লাগানোই আছে, তাহলে শক মারার তো কথা না। তখন তোমাকে কি করতে হবে, আবার সব লাগিয়ে টাগিয়ে দেবে আগের মতো করে, সব লাগিয়ে দিয়ে আবার লাইনটা অন করে দিতে হবে। লাইনটা অন করে দিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা বড় হোল্ডার, আর তার সঙ্গে দুটো বড় তার নিতে হবে, একটা বাল্ব নিতে হবে। বেশি ওয়াটের বাল্ব নেবে না, কারণ শক খাওয়ার ভয় থাকতে পারে। খুব ছোট্ট লো ওয়াটের বাল্ব নেবে। নিয়ে কি করবে, একটা তারকে ঢোকাতে হবে ফেজে, আর একটা তার যে আর্থ ওয়্যারটা গেছে লাইনের ওপর দিয়ে, মানে আমার যে বাড়ির ওয়্যারিং এর ওপর দিয়ে সবসময় আর্থ ওয়্যার যায়, ওয়্যারিং এর ভেতর দিয়ে যায় না, সেই ওয়্যারিং এ ঠেকাতে 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 আমি নিয়ে যাবো আর্থ ওয়্যারটা। যে জায়গায় গিয়ে দেখবো যে এটা কোন দিক থেকে ঠেকাবো, আর্থ ওয়্যারটা যেখানে গিয়ে গ্রাউন্ডে গিয়ে মিশেছে, মানে বাইরের দিক থেকে আস্তে আস্তে, মানে উল্টো দিক থেকে নিয়ে আসবো, প্লাগের দিক থেকে নয়, উল্টো দিক থেকে ঠেকাতে ঠেকাতে নিয়ে আসবো। যে দেখবো জ্বলছে, আমার ল্যাম্প জ্বলছে, তার মানে ওখানে আর্থ কাটেনি। এবার যে জায়গাটায় গিয়ে দেখবো যে আমার ল্যাম্পটা জ্বলছে না, তার মানে কি সেইখানে আমার আর্থিং এর তারটা কেটে গেছে। কেটে যাওয়া মানে কি, আমার তো কন্টিনিউটি পাচ্ছে না, আমি যতই লাগিয়ে রাখি না কেন, আমার একটা ফেজে লাগানো আছে তার, আর একটা তার নিয়ে আমি আর্থে টাচ করছি। আর্থ তো নিউট্রালের মতোই, আর্থ হচ্ছে নেগেটিভ আচ্ছা আচ্ছা, পোটেনশিয়াল। হ্যাঁ, নিউট্রালের তারটা আর্থেই লাগাতে লাগাতে আসতে হবে তাহলে। নিউট্রালটা না, ওই যে হ্যাঁ নিউট্রালের তারটা, মানে তোমার যে হোল্ডারের তারটা, হোল্ডারে যে নিউট্রাল তারটা, সেটাই সেটা আর্থে লাগাতে লাগাতে নিয়ে যাবে। যেখানে দেখবে লাইট জ্বলছে না, তখন সেখানে আর্থ কেটে গেছে, ওখানে আর্থটা জুড়ে দিতে হবে। যাই হোক, এটা আরো অনেক ভাবে করা যায়, তো ডিটেলে পরে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে তো সময় আর নেই, তোমাদের আমার নেক্সট ক্লাস আছে। যতটা আলোচনা করেছি এই পরের ক্লাসে আমি আবার বাকি পিপিতে বলবো। স্যার ক্লাসটা খুব সুন্দর লাগলো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে তোমরা যেগুলো বললাম এগুলো একটু ভেবে রেখো। নেক্সট ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলো, আমি আলোচনা করবো। যত কমিউনিকেশন হবে ক্লাসটা